ড্রামার শুরুতে আমাদের নায়িকা ইয়ংজোকে দেখি, যার নিজের বলতে দুনিয়ায় এখন তার গ্র্যান্ডমা ছাড়া কেউ নেই। আর সে একজন স্পেশাল ফোর্সের প্রাক্তন সোলজার ছিল, আর এখন সে একটি বিয়ার কোম্পানির বুশান ব্রাঞ্চে জব করে, যেখানে সে সেলস কুইন হিসেবে ফেমাস ছিল, যার জন্য তার টিমের মধ্যে সে অনেক ফেমাস ছিল। এদিকে একদিন তার কোম্পানির চেয়ারম্যান একজন বিয়ার কারখানার মালিকের সন্ধান পায়, যে নিজেই তার বিয়ার মেক করে। তার বিয়ার তার ভিলেজে অনেক ফেমাস ছিল, যার নাম ছিল মিনজু। আর চেয়ারম্যানের সেই বিয়ার ড্রিঙ্ক করে অনেক ভালো লাগে, আর তিনি চায় তার কোম্পানিতেও এত সুন্দর অসাধারণ এরকম একটা বিয়ার তৈরি হোক। তিনি আরো চায় মিনজু যেন এই বিয়ার তৈরিতে হেল্প করে, মিনজু যেন তার কোম্পানির সাথে ডিল করে। মিনজুকে রাজি করানোর জন্য চেয়ারম্যান মার্কেটিং টিম আর প্ল্যানিং টিমকে এই দায়িত্ব দেয়। চেয়ারম্যান আরো জানায় তারা যদি এটা করতে না পারে তাদের কোম্পানি থেকে বের করে দিবে। প্ল্যানিং কোম্পানির ডিরেক্টর আর মার্কেটিং টিমের ডিরেক্টর এটা শুনে ভয় পায়, আর তাদের টিমের সাথে ডিসকাস করে এ নিয়ে। প্ল্যানিং টিমের ডিরেক্টর মিনজুকে তাদের কোম্পানির সাথে ডিল করার জন্য বাংরিউম নামের একজনকে দায়িত্ব দেয়, কিন্তু সে তার ডেস্কে ছিল না। সে ডেস্কে নেই কেন এটা জানতে চাইলে অন্য টিম মেম্বাররা তাকে বলে সে লাঞ্চ করতে গেছে। কিন্তু এদিকে দেখতে পাই বাংরিউম যে একজন অনেক সেনসিটিভ মেয়ে, আর সে তার জন্য একজন পারফেক্ট ছেলেকে চায়, যে সব দিক দিয়ে পারফেক্ট থাকবে এবং তার সাথে সব দিক দিয়ে মিল থাকবে। এজন্য সে লাঞ্চ করার সুযোগে একজন ম্যাচ মেকারের সাথে কথা বলে, যেন ম্যাচ মেকার তার জন্য এরকম একটা ছেলেকে আনে বিয়ে করার জন্য। এরপর আমরা ওজান নামের একজনকে দেখি, যে বিচের সামনে সময় কাটাচ্ছিল, কিন্তু আমরা দেখতে পাই আদৌ এটা বিচ ছিল না, সেটাতে ছিল তার গানের ব্যানার। সে তো ব্যানারের মধ্য দিয়ে বিচের স্বাদ নিচ্ছিল। তাকে দেখে মনে হলো পাগলের সঙ্গ মনে মনে, ঠিক সেরকম ওজানেরও অবস্থা। ওজান একটা টোস্ট ট্রাক চালাতো, সে টার্কে করে টোস্ট বিক্রি করতো। এরপর দেখি সে তার ট্রাক নিয়ে একটা বাসায় আসে, আর বাসার ভিতরে অনেকগুলো বিয়ার দেখতে পায়। তা দেখে সে অনেক অবাক হয়, আর সেখানে একজন লোক কোট পরে আসে। জন তাকে তার নিজের পরিচয় বলে, আর সে বলে গতকাল এক জায়গায় এই জায়গার বিয়ার খেয়ে তার অনেক ভালো লেগেছে, সে এখানে পার্ট টাইম জব করতে চায়। লোকটি তাকে বাঁকা ভাবে তাকায়, ওজান ভাবে লোকটি তাকে সন্দেহ করছে, তাই সে বলে সে শুধু এখানে জবই করতে এসেছে আর অন্য কিছু না। কিন্তু দেখতে পায় লোকটি মাইন্ড রিড করতে পারে, মুখ দেখেই আন্দাজ করতে পারে মানুষের। তাই লোকটি ওজানকে বলে সে জানে ওজানের এখানে আসার অন্য কোনো উদ্দেশ্য নেই। এরপর লোকটি তার কোট খুলে, আর ওজান তাকে দেখে হা করে তাকিয়ে থাকে, কারণ লোকটি অনেক হ্যান্ডসাম ছিল। আর এই লোকটি ছিল মিনজু। মিনজু ওজানকে পার্ট টাইমার হিসেবে রেখে দেয়। ওজান তো এতে অনেক খুশি হয়, আর তার কাছে কিছু বিয়ার চায়। মিনজু জানতে চায় কেন ওজান এতে বলে বুসানে তার ফ্রেন্ড থাকে, আর তার কাছে নিয়ে যাবে সে। মিনজু তাকে বিয়ার দেয়। ওজান জিজ্ঞেস করে কেন মিনজু তাকে প্রথম দেখাতে এত তাড়াতাড়ি জব দিল আবার বিয়ার দিল। মিনজু বলে সে জানে ওজান ভালো মানুষ তাই। এরপর ওজান বিয়ার নিয়ে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, কিন্তু দেখতে পায় এই ফ্রেন্ড আর কেউ না, ইয়ংজু ছিল। ও চান ইয়ংজুকে বিয়ার দেয়। ইয়ংজুর মিনজুর বানানো বিয়ার অনেক ভালো লাগে। সে এটা কোথায় পেয়েছে জানতে চাইলে ওজান তাকে বলে তাকে তার ব্রিউ মাস্টার ইউন মিনজু দিয়েছে। এর পরের সিনে দেখি মিনজুর ভিলেজে মিনজুর আন্ডারে গার্ডেনে সেখানে ভিলেজের লোক কাজ করত, কিন্তু তাদের সাথে মিনজুর বিহেভিয়ার বন্ধুদের মতো ভালো ছিল, মালিকের মতো না। সে তাদের সাথে কেবল সহকর্মী হিসেবেই কাজ করত। এরপর সে কাজ শেষে দুপুরে লাঞ্চ করার জন্য বাসা আসে, আর সে দেখে তাকে জিশান লিকার কোম্পানি থেকে বাংরিউং মেসেজ করেছে তাদের সাথে কাজ করার জন্য, কিন্তু মিনজু মেসেজের রিপ্লাই দেয় না। তাতে মিনজুর কাছে ওয়ার্কার কিম আর তার ওয়াইফ আসে কিছু বলতে, কিন্তু তারা ইতস্তত করছিল। মিনজু তাদের বলে তারা ছুটি নিতে এসেছে তাই না। কিম মিনজুকে বলে মিনজু কিভাবে এত তাড়াতাড়ি মাইন্ড রিড করতে পারে, আসলে তারা ছুটি নিতে এসেছিল তাদের হোম টাউনে যাওয়ার জন্য। মিনজু তাদের কিছু টাকা ধার দেয় আর ভালোভাবে ঘুরে আসতে বলে। কিম ও তার ওয়াইফ তাকে ধন্যবাদ দেয় আর গুড নাইট বলে চলে যায়। মিনজু বাসায় এসে ভাবে আমার তো এখন রাত না, কেবল দিন শুরু হলো। এরপর সে তার কারখানাতে যায় কাজ করতে। এদিকে ইয়ংজুকে দেখে রাতে বাসায় আসে, আর বাসায় এসে দেখে তার গ্র্যান্ডমা তার তৈরি খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছে। ইয়ংজু গ্র্যান্ডমার কাছে এসে গ্র্যান্ডমাকে ব্ল্যাঙ্কেট দেয়। এরপর সে পুরো বাসা ক্লিন করে কোনো ক্লান্তি ছাড়াই। পরদিন দেখতে পাই মিনজুকে একটা বাচ্চা কল করেছে, আর বুঝতে পারি এটা তার সৎ ভাই মিনহ ছিল। আর মিনহর সাথে মিনজুর অনেক ভালো সম্পর্ক ছিল। মিনহর আজকে বার্থডে, এজন্য মিনহ মিনজুকে তার কাছে আসতে বলে। সে বলে তুমি যদি না আসো আজ আমি তাহলে অনেক মন খারাপ করে বসে থাকবো।
মিনজু মিনোকে কথা দেয় সে আজ মিনোর কাছে যাবে। এরপর সে কল কেটে দেয় আর এরপর সে ওচানকে কল করে তার এখানে থাকতে বলে আস। এদিকে দেখতে পাই বাংরিয়ম আর তার কলিগ সিমরা মিনজুর ভিলেজে আসে মিনজুর সাথে দেখা করার জন্য। তারা মিনজুর বাসা আসলে ওচানকে দেখতে পায়। ওচান তাদের নানা রকম কথা জিজ্ঞেস করে, তারা কেন এসেছে, কি জন্য এসেছে, কোথায় থেকে এসেছে। এতে বাংরিয়ম মনে করে ওচান হয়তো মিনজু। বাংরিয়ম ওচানকে ইমপ্রেস করার জন্য বলে, আপনাকে যত মুডি মনে করেছিলাম ততটা আপনি না, আপনি অনেক ভালো মানুষ। এরপর সে তাদের ডিলের ব্যাপারে সব বুঝিয়ে বলে। ওচান তাদের বলে সে সব বলবে তার বস বাসা আসলে। এটা শুনে তো বাংরিয়ম আর সিমরা অনেক অবাক হয় আর জিজ্ঞেস করে ওচানকে। জানেতে তাদের বলে সে একজন কেবল পার্ট টাইমার আর তার বস মিনজু আজ বুসান গেছে। দিকে দেখতে পাই মিনজু বুসান এসেছে মিনোর সাথেও দেখা করার জন্য। আর সে এসে দেখে তার বাবা সেখানে অনেক ক্যাজুয়াল আর অনেক বোরিং বার্থডে পালন করছে মিনোর জন্য। মিনো সেখানে মন খারাপ করে বসেছিল। মিনজু তার বাবার কাছে এসে বলে, আমি ভেবেছিলাম এটা হয়তো কেবল বার্থডে পার্টি, কিন্তু তুমি তো তোমার নিয়ম এখনো পাল্টাতে পারোনি। তুমি তো মিলিটারি থেকে 2 বছর আগে রিটায়ার করছো, তারপরেও এসব অভ্যাস ছাড়তে পারোনি। তার বাবার এটা শুনে রাগ হয় তার উপর, কিন্তু মানুষ থাকার জন্য কিছু বলতে পারে না। আর বাইরে যায় মিনজু তার সাথে বাইরে যায়। তার বাবা তাকে মেন্টালি সিক বলে আর হাইপার সেন্সিটিভ বলে। বলে এরকম অভদ্র ছেলে সে আগে দেখেনি। মিনজু তার বাবাকে বলে, আমি মেন্টালি সিক নই, বরং তুমি আমাকে সবসময় তোমার মতো বানাতে চেয়েছো, কিন্তু আমি হইনি, কারণ আমি তোমার মতো শুধু তোমার ইচ্ছে, তোমার দায়িত্ব নিজের মধ্যে রেখে সব বলতে পারবো না বা অনুভূতিহীন হতে পারবো না। তার বাবা বলে, তুমি কি বলতে চাও? আর আমরা ফার্স্ট সিনে দেখতে পাই মিনজুর যখন মা মারা যায় মিনজু তার মায়ের ছবির সামনে অনেক কাঁদতে থাকে, কিন্তু তার বাবা তখন তার মায়ের শোক পালন না করে বা কষ্ট না পেয়ে সেখানে তার ডিউটি পালন করছিল। এটা মিনজুর একদমই ভালো লাগে না, কারণ কিভাবে তার মা মারা যাওয়ার সময়ও তার বাবার কাছে শুধু ডিউটিটাই আসল ছিল। এরপর বর্তমান সিনে দেখি মিনজু তার বাবার সাথে রাগারাগি করে তার ভাই মিনোকে তার সাথে নিয়ে যায়। এর পরের সিনে দেখতে পাই ইয়ংজো তার ব্রাঞ্চের ডিরেক্টর মিস্টার ন্যাম ডাকে। ইয়ংজো তার কাছে যায় আর মিস্টার ন্যাম ইয়ংজোকে জানায় তাদের বুসান ব্রাঞ্চ কোম্পানি বন্ধ করে দিবে। তা শুনে ইয়ংজোর অনেক মন খারাপ হয় আর বলে সে এটা হতে দিবে না। এখানে অনেক এমপ্লয়ি খেটে খায় আর তাদের 6 বছরের কষ্ট লুকিয়ে আছে। তারা বুসানের মতো শহরে তাদের কোম্পানি অনেক কষ্ট করে ফেমাস করছে। এখানে এত এত কোম্পানির কম্পিটিশন, তাই তাদের এতদিনের কষ্ট বিফলে যেতে দিবে না। তাই সে বুসান ব্রাঞ্চ কোনো মতেই বন্ধ হতে দিবে না। এরপর সে মন খারাপ করে একটা পার্কে বসে থাকে। সেখানে মিনজু আর তার ভাই মিনো সহ ঘুরতে আসে। তারা সেখানে অনেক মজা করে, গেমস খেলে। এরপর মিনো একটা টেডি পছন্দ করে নেওয়ার জন্য, কিন্তু এই টেডি নিতে হলে 700 বেশি পয়েন্ট করতে হবে শুট করে, কিন্তু মিনজু তো শুট করতে পারে না, তাই সে মিনোকে এটা না নিতে বলে। কিন্তু মিনো এর জন্য মন খারাপ করে, কারণ সে ভেবেছিল এটা সে মিনজুর কাছ থেকে বার্থডে গিফট নেবে। আর মিনো আর মিনজুর এসব কথা ইয়ংজো পাশ থেকে শুনছিল। সে মিনোর কাছে এসে হাসি মুখে বলে, তুমি ওই টেডি নিতে চাও, আমি তোমাকে দিব। মিনো এটা শুনে অনেক হ্যাপি হয় আর এরপরে ইয়ংজো শুট করে উইন হয় আর সেই টেডি মিনোকে দেয়। কিন্তু মিনজু যেহেতু সেন্সিটিভ ছিল আর মাইন্ড রিড করতে পারো, সে ইঞ্জুকে দেখে বুঝতে পারে ইঞ্জু আসলে ভালো নেই, এ অনেক ডিপ্রেসড আছে। সে ইঞ্জুকে বলে, তুমি ঠিক আছো? তুমি ভালো নেই তাই না? তুমি কি জন্য ভালো নেই? ইয়ংজু মিনজুর হঠাৎ এমন কথায় মিনজুকে নর্মাল মনে করে না আর সে ভয়ে মিনোকে বাই বলে মন খারাপ করে বাসা আসে। কিন্তু তার বাসার সামনে আসতেই সে নিজেকে কন্ট্রোল করে আর জোর করে হেসে গ্র্যান্ডমার কাছে এসে নর্মাল ভাবে কথা বলতে থাকে। কিন্তু গ্র্যান্ডমা বুঝতে পারে ইঞ্জুর কিছু হয়েছে, তাই সে ইঞ্জুকে জিজ্ঞেস করে কি হয়েছে। এবার ইয়ংজু আর কিছু লুকায় না, সে বলে দেয় যে তার ব্রাঞ্চ বন্ধ হবে, তবে সে আরো তাড়াতাড়ি জব খুঁজে পাবে। এটা বলে সে গ্র্যান্ডমাকে আশ্বাস দেয়। পরদিন দেখতে পাই মার্কেটিং টিমের ডিরেক্টর বুসানে আসে। ইয়ংজু যেহেতু সেখানে সেলস কুইন হিসেবে ফেমাস ছিল, তাই মার্কেটিং টিমের ডিরেক্টর ইয়ংজুর সাথে দেখা করতে চায় আর তাকে অফার করে তাদের কোম্পানির মেইন ব্রাঞ্চে ম্যানেজার হিসেবে কাজ করার জন্য। আর তিনি এটাও বলে ইয়ংজু যদি মিনজুকে তাদের ডিলের জন্য রাজি করাতে পারে তাহলে বুসান ব্রাঞ্চ তারা অফ করবে না। ইয়ংজু বাকি ওয়ার্কারদের কথা ভেবে কোনো উপায় না পেয়ে ডিরেক্টরের অফারে রাজি হয়। এরপর সে আর তার অ্যাসিস্ট্যান্ট কাংবাং মেইন ব্রাঞ্চে জয়েন করে। ডিরেক্টর তাকে মিনজু কেমন সেন্সিটিভ আর কারোর সাথে দেখা করতে চায় না এসব বিষয়ে সতর্ক করে দেয়। এরপর ইয়ংজু আর কাংবাং ভিলেজে আসে, কিন্তু সে এসে আগে মিনজুর সাথে দেখা না করে ভিলেজ শিবের সাথে দেখা করে আর তাকে ইমপ্রেস করে। এদিকে দেখতে পাই বাংরিম আবার মিনজুর সাথে ভিলেজে দেখা করার জন্য এসেছে।
কিন্তু এবারও মিনজু বাংরিউমের অফার রিজেক্ট করে আর তাকে বলে, আমি জানি তোমার বস তোমার উপর প্রেসার ক্রিয়েট করছে আমাকে রাজি করানোর জন্য, কিন্তু আমি এসব করতে চাই না। এটা বলে মিনজু চলে যায় আর ভিলেজ শিপের কাছে আসে, কারণ তাকে ভিলেজ শিপ ডেকেছিল। এরপর সে ভিলেজ শিপের রুমে ডাকলে সেখানে ইয়ংজুকে দেখে। ইয়ংজুর সাথে ভিলেজ শিপ মিনজুর পরিচয় করিয়ে দেয়। ইয়ংজু তো অনেক খুশি হয় এটা মিনজু জেনে, কারণ সে তো মিনজুকে আগেও দেখেছে। আর সে মিনজুকে ডিলের ব্যাপারে বলে। মিনজু তাকে রিজেক্ট করে চলে যেতে ধরে। এটা দেখে ইয়ংজু তার শু না পরেই মিনজুর পিছনে রাজি করানোর জন্য হাঁটতে থাকে। মিনজু আবার ইয়ংজুর মুখ দেখে বুঝতে পারে ইয়ংজু ভালো নেই, আর সে খেয়াল করে ইয়ংজু এতটাই ডেসপারেট ডিলের জন্য যে সে শুও পড়েনি। মিনজু এটা দেখে তার পাশে থাকা স্লিপার ইয়ংজুকে পরিয়ে দেয়, কিন্তু ইয়ংজুর তো এদিকে নজর নেই। সে ডিলের ব্যাপারে বলতে থাকে মিনজুকে। এরপর মিনজু ইয়ংজুকে থামায় আর বলে, একটা ডক্টর দেখাও, আর এটা বলে সে চলে যায়। ইয়ংজু এটা শুনে অবাক হয় আর বলে, সে কিভাবে জানলো? কারণ ইয়ংজুর পেটে সত্যি সত্যি ইনজুরি ছিল, আর সে খেয়াল করে মিনজু তাকে স্লিপার পরিয়ে দিয়েছে। এরপর দেখি রাস্তায় মিনজু আসার সময় ইয়ংজুর এত কাজ নিয়ে ডেসপারেট হওয়ার ভাবতে থাকে, আর ভাবতে থাকে সে কেন ভালো নেই। আর গাড়ি থামায়, তখনই ইয়ংজু আবার মিনজু চালানা দিয়ে মিনজুকে রাজি করানোর জন্য বলতে থাকে, কারণ ইয়ংজু এতক্ষণ মিনজুকে ফলো করে এসেছিল, কিন্তু মিনজু এবারও চলে যায়। কাংবাং ইয়ংজুকে বলে, সে আবার তোমাকে রিজেক্ট করলো। ইয়ংজু বলে, তা হবে না, আমি যে করেই হোক তাকে রাজি করাবো। আর এর বসে ভিলেজের মিনজুর ওয়ার্কার সুকজা আর ইয়ংজাকে ইমপ্রেস করে, আর মিনজুর বাসার সামনে এসে টেলিস্কোপ দিয়ে দেখতে থাকে মিনজু বাসায় কি করছে। সুকজা টেলিস্কোপ নিয়ে বলে, দেখি সে কি করছে বাসে। আর সে দেখতে পায় জানালা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তারা মনে করে মিনজুর বাসায় আগুন লাগছে, আর তারা অনেক ভয় পেয়ে যায় এটা দেখে। ইয়ংজু তাদের শান্ত থাকতে বলে আর বলে, আমি দেখছি কি করা যায়। আর সে রশি দিয়ে মিনজুর বাসার জানালার সামনে আসে। মিনজু বাইরে তাদের সাউন্ড শুনে জানালা খুলে ইয়ংজুকে দেখে আচমকা ভয় পেয়ে যায়, আর সে এখানে কি করছে জানতে চায়। ইয়ংজু দেখে মিনজু আসলে সেন্ট ক্যান্ডেল জ্বালিয়েছিল, আর ধোয়া ছিল এই ক্যান্ডেলেরই। ইয়ংজু এটা দেখে মিনজুকে সরি বলে। সে বলে, আমি তো ভয় পেয়ে গেছিলাম, কারণ আমরা মনে করেছিলাম তোমার বাসায় আগুন লেগেছে। মিনজু তো ইয়ংজুর এমন পাগলামি দেখে বিরক্ত হয় আর তাকে নিচে নামতে বলে। ইয়ংজু নিচে নামে আর মিনজুকে আবার তাদের সাথে কাজ করতে বলে। মিনজু তো ইয়ংজুরে তো পাগলামি দেখে নাজেহাল হয় আর বাসার বাইরে আসে তাকে এসব করার জন্য বারণ করতে, কিন্তু ওজান তাকে আটকায় আর বলে, তার কাছে যেও না, মনে হয় সে অনেক কিছু নিয়ে বিরক্ত, তাই ওকে এখন একা ছেড়ে দাও। এরপর ইয়ংজু আর কাংবাং কাল আসবে বলে চলে যায়। এরপর সিনে দেখতে পাই বাংরিউম আর সিমরা ভিলেজের সুপার শপে আসে। এটা কিমের ছিল, কিন্তু কিমের অনুপস্থিতিতে ভিলেজ শিপ এটা চালাতো। বাংরিউম সেখানে এসে তাদের জন্য খাবার নেয়। ভিলেজ শিপ তাদের সাথে কথা বলতে থাকলেও বাংরিউম তাকে পাত্তা না দিয়ে বাইরে এসে খাবার খায়। আর তখন সেখানে ইয়ংজু কাংবাং সুপার শপের ভিতরে যায়। আর তারা যাওয়ার পর সিমরা বাংরিউমকে ইয়ংজুর পরিচয় বলে আর প্রশংসা করে, যা বাংরিউমের একদমই ভালো লাগে না। আর সে ইয়ংজুকে কম্পিটিটর মনে করে তার। আর এদিকে ইয়ংজু সুপার শপে এসে অনেক জিনিস নেয় আর ভিলেজ শিপের সাথে গল্প করে এসে। আর সে বাইরে আসার পর বাংরিউম নিচে এসে তার সাথে কথা বলে, আর সে বলে সে প্ল্যানিং টিমের ম্যানেজার। আর সে ইয়ংজুকে বলে, ইয়ংজু কি এখানে মিনজুকে রাজি করাতে এসেছে? ইয়ংজু বলে, হ্যাঁ। বাংরিউম বলে, আমিও এসেছি, তবে মিনজুকে রাজি করানো সম্ভব না, তাই হাল ছেড়ে দিব ভাবছি। আর সে সেই সাথে ইয়ংজুকেও বলে ইয়ংজুও যেন হাল ছেড়ে দেয়, কারণ ইয়ংজুও পারবে না। কিন্তু ইয়ংজু বলে সে পারবে রাজি করাতে। বাংরিউম হাসে আর বলে, চেষ্টা করে দেখো পারো কিনা। এটা বলে সে হাসতে হাসতে চলে যায়। চলে যাওয়ার পর ইয়ংজু বলে, সবাই কেন বলছে আমি পারবো না, তবে আমি অবশ্যই পারবো, কাল আমি আবার আসবো। এরপর দেখি সে পরদিন ভিলেজে একাই আসে, কিন্তু তার গাড়ি ভিলেজ শিপ আটকে দেয়, কারণ মিনজু তাকে এটা করতে বলেছে। আর মিনজু যেহেতু ভিলেজের এত উন্নতি করে, তাই সে মিনজুর কথা ফেলতে পারবে না। কিন্তু ইয়ংজু ভিলেজ শিপকে ম্যানিপুলেট করে, আর সে আগেই তাকে ইমপ্রেস করার জন্য অনেক রকমের জিনিস এনেছিল। ভিলেজ শিপকে সেগুলো দেয়, আর তার বদলে ভিলেজ শিপ গাড়ি যেতে দেয়। আর সে যাওয়ার পর ভিলেজ শিপ মিনজুকে কল করে বলে সে ইয়ংজুকে অনেক শত চেষ্টা করার পরও আটকাতে পারেনি। আর এরপর দেখি ইয়ংজু গাড়ি নিয়ে আসছিল, কিন্তু তখনই তার সামনে রাস্তায় সুকজা আর ইয়ংজা তাকে আটকে দেয়। তারা বলে তারা কিছুতেই ইয়ংজুকে যেতে দিবে না, এটা মিনজুর অর্ডার। আর তারা বাধ্য হয়ে মিনজুর অর্ডার মানছে। ইয়ংজু বুঝতে পেরেছিল ভিলেজের লোকগুলো অনেক সরল আর ভালো, তাই সে পেটে ব্যথার অভিনয় করে আর বলে, আমি অনেকক্ষণ ধরে কিছু খাইনি। কিন্তু এতে তারা বিশ্বাস করে না, বলে আমরা জানি তুমি মিথ্যা বলছো, তাই এতে কাজ হবে না।
এরপর ইয়ংজু ওয়াশরুমে চাপ দিয়েছে এটা অভিনয় করতে থাকে। এটা দেখে সুকজা আর ইয়ংজা তাকে ওয়াশরুমে নিয়ে যায় আর মিনজুকে কল করে সরি বলে বলে আমরা পারিনি ইয়ংজুকে আটকাতে, তাই এর বদলে আমরা গার্ডেনে কাজ করব ডাবল টাইম। আর এদিকে দেখতে পাই ওয়াশরুম থেকে বের হলে সুকজা আর ইয়ংজা ইয়ংজুকে খাবার খেতে দেয়। ইয়ংজা ইয়ংজুকে বলে তুমি তোমার মা বাবার অনেক ভালো মেয়ে। ইয়ংজু বলে আমি এটা শিওর না, কারণ আমার মা বাবা আমি ছোট থেকে দুনিয়া ছেড়ে চলে গেছে, তবে আমি আমার গ্র্যান্ডমার কাছে বড় হয়েছি। সুকজা বলে এজন্য তুমি টাকা ইনকাম করার জন্য ছোট বয়সে স্পেশাল ফোর্সে যোগ দিয়েছিলে? ইয়ংজু বলে হ্যাঁ, আমি হাই স্কুল গ্রাজুয়েট হওয়ার পরে একজন প্রফেশনাল সোলজার হতে চেয়েছিলাম। আর ইয়ংজুর মুখে এসব শুনে সুকজা আর ইয়ংজা কাঁদতে থাকে। এদিকে দেখতে পাই মিনজু বাসা থেকে বের হয়। ইয়ংজু আসছে এটা জানতে পেরে আর ভাবতে থাকে ইয়ংজু এখনো আসছে না কেন, কি করছে। আর সে খুঁজতে থাকে ইয়ংজুকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর এরপর সে তার গার্ডেনে আসে। সে দেখে সেখানে একজন উপরে উঠে কাজ করছে। সে মনে করে এটা ইয়ংজা ছিল, কারণ ইয়ংজা পানিশমেন্ট হিসেবে কাজ করতে চেয়েছিল। মিনজু চিৎকার করে বলতে থাকে তুমি নামো, আমি তোমাকে পানিশমেন্ট দেইনি, এত উপরে উঠছো কেন, এটা অনেক ডেঞ্জারাস। কিন্তু সে দেখে ইয়ংজা আর সুকজা নিচে, আর সে বুঝতে পারে এটা আসলে ইয়ংজু ছিল। ইয়ংজু উপরে উঠে গার্ডেনে কাজ করছিল। ইয়ংজু এবার লাফ দিয়ে সোজা মিনজুর সামনে আসে আর স্মাইল করে বলে আরে এটা তো আমি। ইয়ংজুকে কাজ করতে দেখে মিনজু জিজ্ঞেস করে সে কেন এখানে কাজ করছে। এতে ইয়ংজু বলে সে লেডিদের কষ্ট দেখতে পারছে না, কারণ তারা এত কাজ একাই করছে, তাই সে তাদের হেল্প করছে। সুকজা আর ইয়ংজা ইংজুর কথায় সম্মতি জানায়। মিনজু বলে তোমাকে কাজ করতে হবে না, আমার পার্ট টাইমার আছে, তাকে কল করে আসতে বলবো। এরপর সে ওচানকে কল করে, কিন্তু ওচান বলে সে আজ আসতে পারবে না, কারণ তার জরুরি কাজ আছে। আর ওচান আসবেই বা কিভাবে, কারণ ইয়ংজু তাকে সিওলে আসতে বলছিল দেখা করার জন্য, কিন্তু ইয়ংজু তাকে বোকা বানিয়ে ভিলেজে এসেছে। ওচান তো এত কিছু জানে না। সে অফিসে এসে ইয়ংজুকে খুঁজে না পেয়ে বাইরে তার ট্রাক নিয়ে দাঁড়িয়েছিল। তখনই অফিসে বাংরিয়ম আসছিল, আর সে বাংরিয়মকে দেখতে পায় আর বুঝতে পারে ওচান বাংরিয়মকে পছন্দ করে। সে তো বাংরিয়মকে লাভিডাবি ভাবে দেখতে থাকে আর বাংরিয়মকে নাম ধরে ডাকে। বাংরিয়ম বুঝতে পারে তাকে কেউ ডাকছে, কিন্তু সে যখন পিছনে ফিরে তাকায় কাউকে দেখতে পায় না, কারণ ওচান লজ্জায় আগে লুকিয়ে পড়েছিল। বাংরিয়ম চলে যাওয়ার পর ওচান বলে না, এত তাড়াতাড়ি তো এখান থেকে চলে যাওয়া যাবে না, না হয় এখানে থেকেই যাই। দিকে দেখতে পাই ইয়ংজু কাজ করার সুযোগে সে মিনজুর পার্সোনালিটি কেমন অনুধাবন করতে থাকে। সে বুঝতে পারে মিনজু অনেক ইন্ট্রোভার্ট আর হাইলি সেন্সিটিভ একটা মানুষ। এরপর কাজ শেষে লাঞ্চ আওয়ারে মিনজু সবাইকে লাঞ্চ করতে বলে, আর সে নিজের বাসায় লাঞ্চ করতে যায়। এটা থেকে ইয়ংজু বলে সে কিরকম স্বার্থপর, সে নিজের বাসায় ছায়ে লাঞ্চ করবে আর ওয়ার্কারদের এই রুতে লাঞ্চ করতে বলছে। এটা শুনে সুকজা আর ইয়ংজা হাসে আর বলে ও তাই নাকি, তাহলে আমাদের সাথে আসো, একটা জিনিস দেখাবো যা দেখে তুমি অনেক অবাক হবে। এরপর ইয়ংজুকে তারা একটা অনেক সুন্দর বাসায় নিয়ে আসে, যেটা মিনজু তার ওয়ার্কারদের জন্য রেস্ট করার জন্য তৈরি করছিল। ইয়ংজু বুঝতে পারে মিনজুর মন ভালো, সে বুঝতে পারে মিনজু তার ওয়ার্কারদের কথা অনেক ভাবে। এদিকে মিনজু তার বাসায় আসে আর সে তার বিড়ালের সাথে নিজে নিজে কথা বলতে থাকে। বলে ওকে দেখলে আমার অনেক আনকমফোর্টেবল ফিল হয়, আজ আমি ওকে এখান থেকে চলে যেতে বলবো। এদিকে কোম্পানিতে বাংরিয়মকে প্ল্যানিং টিমের ডিরেক্টর অনেক বকাবকি করে কেন সে মিনজুকে রাজি করাতে পারলো না। আর সে বলে যতক্ষণ না মিনজু রাজি হয় ততক্ষণ যেন কোম্পানি না আসে বাংরিয়মের এটা শুনে অনেক রাগ হয় আর লাঞ্চ করার জন্য অফিসের বাইরে বের হয়। সে অফিসের সামনে একটা ট্রাক দেখতে পায় যেখানে টোস্ট বিক্রি করছিল, আর সে দেখে এটা ওচানি বিক্রি করছিল। বাংরিয়ম সেখান থেকে টোস্ট অর্ডার করে, আর বাংরিয়মের ওচানের বানানো টোস্ট অনেক ভালো লাগে। এদিকে দেখতে পাই ইয়ংজুর কাজ করার সময় তার অনেক গরম লাগছিল, আর মিনজু সেখানে এসে এটা বুঝতে পারে সে ফ্যান চালু করে। এতে ইয়ংজু তাকে ধন্যবাদ জানায়। ইয়ংজু বলে ইস কত গরম, এই সময় যদি কফি পাওয়া যেত। তখনই মিনজু তার জুড়ি থেকে ইয়ংজুকে কফি বের করে দেয়। ইয়ংজু তো এটা পেয়ে আরো অনেক খুশি হয় আর বলে ইস এর সাথে যদি ক্রিম বান পাওয়া যেত। আর তখনই মিনজু তাকে আবার ক্রিম বান দেয়। মিনজু তো এটা পেয়ে আরো খুশি হয় আর খেতে থাকে। খেতে খেতে তার মুখে ক্রিম লাগে। মিনজু এটা দেখতে পেয়ে মুছে দেয় আর তাকে হেয়ার ব্যান্ড দেয়, কিন্তু ইয়ংজু যেহেতু খাচ্ছিল তাই সে বলে আমার হাতে তো খাবার, আমি তো বাঁধতে পারবো না। এটা শুনে মিনজু তার হেয়ার বেঁধে দেয়। ইয়ংজু বলে তুমি কিভাবে জানলে আমার এখন এসব খেতে ইচ্ছে করছে?
তুমি কি ম্যাজিক জানো নাকি? আর আমরা ফ্ল্যাশব্যাক সিনে দেখতে পাই ইয়ংজু কাজ করার সময় লেডিদের বলছিল তার কফি খেতে খুব ইচ্ছা করছে, আর এরপর সে লাঞ্চ আওয়ারে বলেছিল এরকম গরমে ওয়ান খেতে পারলে অনেক ভালো লাগতো। এসব মিঞ্জু শুনতে পায় আর সে আরো দেখে ইয়ংজু চুলের জন্য কাজ করতে সমস্যা হচ্ছিল, আর এসব দেখে মিঞ্জু ইয়ংজুর জন্য এসব এনেছে। এরপর বর্তমান শ্রেণী দেখি তখনই সেখানে ইয়ংজা আর সুকজা আসে আর বলে, কি ব্যাপার, তোমাদের মধ্যে কিছু চলছে নাকি? ইয়ংজু বলে, না না, আসলে তোমরা যেটা ভাবছো তা নয়। তখনই মিঞ্জু ইয়ংজুকে বলে, আসলে আমি তোমাকে একটা কথা বলতে এখানে এসেছি, আমি চাই তুমি এখান থেকে চলে যাও। ইয়ংজু কারণ জানতে চাইলে মিঞ্জু তাকে বলে, আমার তোমাকে দেখে অস্বস্তি হয়। ইয়ংজু বলে, কিন্তু কেন? আমি তো তোমাকে ইমপ্রেস করার জন্য কাজ করছি না, আমি তো শুধু সাহায্য করছিলাম। আচ্ছা, তুমি যেহেতু চাও আমি চলে যাই তো চলে যাচ্ছি। এরপর সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিন্তু দেখতে পাই সে ভিলেজ চিফের পাবে আসে আর বলে, না তো আমি এত তাড়াতাড়ি চলে যাব না। আর এরপর সে ভিলেজ চিফকে বিয়ার দিতে বলে। ভিলেজ চিফ তাকে বিয়ার দিতে থাকে, কিন্তু ইয়ংজু এতটাই বিয়ার খায় যে পাবের সব বিয়ার শেষ করে দেয়। আর এত বিয়ার খেয়ে সে মাতাল হয়ে যায়। ভিলেজ চিফ কি করবে এখন ভেবে না পেয়ে মিঞ্জুকে কল করে আসতে বলে, আর সে ইয়ংজুকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইয়ংজু মাতলামি করতে থাকে আর নানা রকম কথা বলতে থাকে। আর হঠাৎ মন খারাপ করে বলে, আমি আমার কলিগদের বাঁচাতে চাই। আর এই কথা মিঞ্জু পাবে এসে শুনতে পারে, আর মিঞ্জুকে থেকে ভিলেজ চিফ বলে, তুমি ওর সাথে থাকো, আমি ফেস্টিভ্যালের জন্য বিয়ার অর্ডার দিব। বলে সে চলে যায়। আর এরপর মিঞ্জু ইয়ংজুর সামনে আসে আর বলে, তুমি সবসময় চেষ্টা করো অন্যরা কিভাবে ভালো থাকবে, সব সময় অন্যদের চিন্তা করো, এটাই তোমাকে বেশি কষ্ট দেয়, তুমি জানো এটা? কিন্তু মিঞ্জু দেখতে পাই ইয়ংজু তার এসব কথা শুনেনি, কারণ সে তো ঘুমিয়ে পড়ছিল। আর এরপর মিঞ্জু কোনো উপায় না পেয়ে তাকে বাইকে করে বেঁধে তার বিয়ার ফেস্টিভ্যাল এনে রাখে। আর এইদিকে বিয়ার ফেস্টিভ্যালের কাজ শুরু হয়, আর সেখানে কিম আর তার ওয়াইফও আসে। এদিকে ইয়ংজুর ঘুম ভাঙে আর সে দেখে বিয়ার ফেস্টিভ্যালের কাজ চলছে। এটা দেখে সে সবাইকে সব কাজে হেল্প করতে থাকে চরের গতিতে। যা দেখে ইয়ংজা, সুকজা আর মিঞ্জু অবাক হয়ে দেখে বলে, ওকে দেখে কেউ কেউ বলবে ও একটু আগে মাথা লয়ে ঘুমিয়ে পড়েছিল। মিঞ্জু এবার মিঞ্জুর দিকে এগিয়ে এসে বলে, তুমি এই ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করছো তাই না? মিঞ্জু লজ্জা পেয়ে বলে, হ্যাঁ। সুকজা আর ইয়ংজা এটা নোটিস করে আর বলে, ওদের বন্ডিং অনেক সুন্দর, কেমন হয় ওরা যদি 2 থেকে 3 হয়? বলে, কিন্তু এর জন্য ওদের আগে এক করতে হবে, চলো আমাদের গেম শুরু করি। এরপর তারা মিঞ্জুর আর ইয়ংজুর দিকে নজর রাখে, আর তারা ইয়ংজুকে লুকিয়ে ডাকে আর এক জায়গায় এনে বলে, তুমি ডিলের জন্য এখানে এসেছো তাই না? আমরা ভাবছি তোমাকে হেল্প করব, কিন্তু আমাদের একটা কাজ করতে হবে। মিঞ্জু জিজ্ঞেস করে, কি কাজ? সুকজা বলে, পাহাড় থেকে তোমাকে চোর আকোয়াট আনতে হবে, তাহলে আমরা তোমাকে হেল্প করব। এটা শুনে ইয়ংজু পাহাড় যায়, আর এরপর সুকজা আর ইয়ংজা মিঞ্জুর কাছে এসে কান্না করে আর কাঁদতে কাঁদতে বলে, তারা ইয়ংজাকে জঙ্গলে পাঠিয়েছে, কিন্তু এখন খুঁজে পাচ্ছে না, ওখানে অনেক ভয়ঙ্কর জিনিস, যদি তার কোনো ক্ষতি হয়। কারণ রাত হয়ে যাচ্ছে। মিঞ্জু এটা শুনে পাত্তা দেয় না আর বলে, চিন্তা করো না, ও তার থেকে বেশি ভয়ঙ্কর। এটা বলে সে চলে যেতে ধরে। এরপর ইয়ংজা আর সুকজা আরো কাঁদতে থাকে আর বলে, ওর গ্র্যান্ডমার কি হবে ওর যদি কিছু হয়? কারণ ওর গ্র্যান্ডমার তো ও ছাড়া কেউ নেই। সুকজার আর ইয়ংজার এত কান্না দেখে মিঞ্জু পাহাড়ে যায় ইয়ংজুকে খুঁজতে। সুকজা আর ইয়ংজা তো এটা অনেক খুশি হয়। এদিকে মিঞ্জু ইয়ংজুকে পাহাড়ে খুঁজতে থাকে, কিন্তু তাকে খুঁজে পায় না। আর খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে যায়, তারপরও খুঁজে পায় না। এরপর সে অবশেষে ইয়ংজুকে খুঁজে পায়। সে দেখে ইয়ংজু একটা পুরোনো বাসার সামনে বসে আগুন ধরানোর চেষ্টা করছে। মিঞ্জু তার কাছে আসে আর জিজ্ঞেস করে, যে এখানে কি করছে? এতে ইয়ংজু তাকে বলে, রাগওয়াট খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে, সে বুঝতে পারেনি, তাই সে ভেবেছে আজ এখানে থাকবে। এটা শুনে মিঞ্জু তার পাশে বসে ইয়ংজু আগুন ধরায় আর মিঞ্জুকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমাকে এত সহ্য করতে পারো না কেন? তুমি আমাকে পছন্দ করো না? আমাকে দেখে তোমার এত অস্বস্তি হয় কেন? আমাকে কি তোমার এত পছন্দ? মিঞ্জু বলে, শান্ত হও, আসলে আমি তোমার উপর কখনো রাগ করিনি বা ঘৃণা করিনি বা তোমাকে অপছন্দ করি না, কিন্তু যখন আমি তোমাকে দেখি আমি আমার পুরনো আমিকে দেখতে পাই, এই জন্য আমার তোমাকে দেখে আনকমফোর্টেবল লাগে, আমাকে ক্ষমা করে দাও এই জন্য। হলে শোনো, আমার বাবা একজন সোলজার ছিল, সে চাইতো সবসময় আমি তার মনের মতো হই, সে আমাকে তার মতো বানাতে চাইতো, আমি যেন স্বার্থপর হই আর আমি শুধু নিজের কথা ভেবে উপরে উঠি। কিন্তু আমি তার উল্টো ছিলাম, ছোট থেকে আমি পরোপকারী ছিলাম, কিন্তু সবাই আমাকে ইউজ করতো আর ঠকাতো, একমাত্র আমার মা আমাকে বুঝতো আর কেউ আমাকে বুঝতো না। কিন্তু আমার মাও একদিন মারা যায়, যার কারণে আমি ভেঙে পড়ি। কিন্তু আমার বাবা আমাকে বলতো, মা মারা যাওয়াতে এত কান্না করার দরকার নেই, আমি যেন স্ট্রং হই। আর আমি যদি তার কথা না শুনতাম সে আমাকে মারতো। কিন্তু আমি এত কঠিন হতে চাইনি, তাই আমি সেখান থেকে চলে এসেছি। আর এজন্যই তোমার পায়ের ওই সোলজারের জুতো দেখে আমার অস্বস্তি হয়, আমাকে আমার অতীত মনে করিয়ে দেয়। এটা শুনে মিঞ্জু তার জুতো খুলে রেখে দেয় আর বলে, তুমি এত ভালো এটা তোমার অপরাধ না, কারণ যে কেউ চাইলে এত ভালো হতে পারে না। মিঞ্জু বলে, জানো আমার একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমাকে কেউ একজন বাঁচিয়েছিল, কিন্তু কে বাঁচিয়েছিল তার ফেস আমি মনে করতে পারি না।
আর এসব শুনে ইয়ংজু ইমোশনাল হয়ে পড়ে। মিনজু এটা খেয়াল করে আর এতে ইয়ংজু বলে আমার ঘুম ধরছে, আমি ঘুমাবো। আর এরপর সে পুরোনো বাড়ির বারান্দায় বসে ঘুমিয়ে পড়ে। মিনজু তাকে ওইভাবে অনেকক্ষণ দেখতে থাকে আর এরপর তার কাছে এসে তাকে টেনে নেয় কাছে আর তার ঘাড়ে ইয়ংজুর মাথা রাখে। কেন ইয়ংজু শান্তিতে ঘুমাতে পারে। মিনজু এটা করে আর ব্লাশ করতে থাকে। পরদিন দেখতে পাই বাংরিয়ম ভিলেজের বোর্ডে আসে সেখানে মিটিং করতে আর সেখানে সবাই তাকে জিজ্ঞেস করে সে কেন তাদের ডেকেছে। এতে বাংরিয়ম তাদের নানা রকম কোম্পানির লাভের কথা বলে লোভ দেখায়। ভিলেজ চিফ বলে তাহলে ইয়ংজু এখানে কেন এসেছে, কারণ সেও তো ডিল করতে এসেছে। বাংরিয়ম তাদের মিথ্যা বলে। ইয়ংজু শুধু এখানে ডিল করতে আসেনি, সে মিনজুকে নিতে এসেছে। সে চায় তোমাদের একা রেখে মিনজুকে তার কোম্পানিতে জয়েন করাতে। এটা শুনে ভিলেজের সবাই ইয়ংজুর উপর খেপে যায়। সে আরো বলে আমি শুধু এখানে মিনজুকে রাজি করাতে এসেছি যেন সে আমার কোম্পানিতে নতুন বিয়ার তৈরি করতে হেল্প করে। এতে আমাদেরও লাভ হবে আর তোমাদেরও। আর মিনজুও এখানেই থাকবে তোমাদের সাথে। সব শুনে ভিলেজের সবাই ঠিক করে ইয়ংজু যেহেতু তাদের নিয়ে ষড়যন্ত্র করছে তাই তারা ইয়ংজুকে শাস্তি দিবে আর অপমান করে তাড়িয়ে দিবে। শুধুমাত্র ইয়ংজা আর সুকজা এসবের পক্ষে ছিল না। আর এরপর তারা ওয়েট করে ইয়ংজু কখন আসে। আর সকালে ইয়ংজু আর মিনজু যখন ভিলেজে আসে ভিলেজের সবাই তাকে লবণ ছুঁড়ে অপমান করতে চায়। সুকজা আর ইয়ংজা এটা করতে বারণ করে কিন্তু তারা তাদের কথা না শুনে ইয়ংজুর মুখে লবণ ছুঁড়ে মারে। ইয়ংজু বুঝতে পারে না কেন তারা তার সাথে এমন করছে আর সে তাদের এসবের জন্য অনেক কষ্ট পায়। মিনজু বুঝতে পারে ইয়ংজুর কষ্ট হচ্ছে, সে ইয়ংজুর সামনে দাঁড়ায় আর সবাইকে এসব করতে বারণ করে। ইয়ংজু জিজ্ঞেস করে কেন এসব তারা করছে। এতে তারা বাংরিমকে দেখিয়ে বলে সে বলেছে তুমি মিনজুকে আমাদের কাছ থেকে কেড়ে নিবে, তুমি এটা ষড়যন্ত্র করছো। ইয়ংজু বলে তোমরা ওর কথা শুনলে আমার কথা একটুও শুনবে না। মিনজু এবার রাগ করে আর ইয়ংজু আর বাংরিমকে বলে তোমাদের জন্য ভিলেজের সবাই অস্থির হয়ে পড়ছে, চলে যাও তোমরা। এটা বলে সে সেখান থেকে রাগ করে চলে যায়। ইয়ংজু সবাইকে বোঝাতে চাইলেও কেউ বুঝতে চায় না, এজন্য সে মন খারাপ করে রাস্তায় হাঁটতে থাকে। আর সে নিজে নিজেই তার মাথা মেরে বলে ইয়ংজু সবসময় তোর সাথে এরকম হয় কেন বলতো। এখন সেখানে মিনজু আসে আর বলে তোমাকে বলিনি তুমি নিজেকে কষ্ট দিবা না, চলো আমার বাসায় চেঞ্জ করতে। ইয়ংজু মিনজুর সাথে বাসায় যায়, সে চেঞ্জ করে আর বাইরে দেখে তার জন্য মিনজু খাবার রেডি করে রেখেছে। যা দেখে ইয়ংজু অনেক খুশি হয় আর এরপর সে মিনজুর কারখানায় আসে আর সে দেখে মিনজু কাজ করছে। মিনজু তাকে দেখে বসতে বলে আর ইয়ংজু বসে। মিনজু বলে জানো আমি যখন এখানে 4 বছর আগে এসেছিলাম আমি অনেক একা আর ডেসপারেট হয়েছিলাম, কিন্তু এখানে সবাই আমাকে আপন করে নিয়েছিল। আমি যখন এসেছিলাম তখন এখানের অবস্থা অনেক খারাপ ছিল, তারা ঠিকমতো খেতেও পারতো না। আমি বিয়ার কোম্পানি খোলার পর তাদের আমি কাজ দিয়েছিলাম, এজন্যই তারা আমাকে হারাতে যায় না, আমার উপর সবসময় ভরসা করে আর আমিও তাদের ছাড়তে পারবো না, তাদের রক্ষা করতে চাই। ইয়ংজু বলে হ্যাঁ আমারও বুসান ব্রাঞ্চের ঠিক এরকমই সবার সাথে সম্পর্ক ছিল, তাই আমরা মিলেমিশে থাকতাম। মিনজু বলে শোনো আমি গেলাম, ফেস্টিভ্যালে অনেক কাজ আছে। এরপর সে চলে যায় কিন্তু ফেস্টিভ্যালে ইয়ংজু আসে, সবাই তাকে দেখে এড়িয়ে চলে। কিন্তু তখনই ফেস্টিভ্যালে একটা সমস্যা হয়ে পড়ে। ভিলেজ চিফ যেখান থেকে বিয়ার অর্ডার করছিল তারা আজ পারবে না বিয়ার দিতে। ফেস্টিভ্যালটা যেহেতু আনলিমিটেড বিয়ার ড্রিঙ্ক করা নিয়ে আয়োজন করা হয়েছিল তাই বিয়ার না থাকার জন্য তারা দুশ্চিন্তায় পড়ে যায়। মিনজু বিয়ারের সংকট দেখে সেখান থেকে চলে যায়। মিনজু এটা খেয়াল করে। মিনজু বলে ঠিক আছে আমার কাছে যতটুকু আছে আমি আনছি। আর সেই সময় সেখানে বাংরিয়ম আর উচান আসে, তারা বলে তারাও বিয়ার আনতে হেল্প করবে মিনজুকে। এদিকে ইয়ংজু কাংবাংকে দিয়ে মার্কেটিং ডিরেক্টরের কাছে পারমিশন নিয়ে তাদের ভিলেজের কাছাকাছি কোম্পানির বিয়ারের গোডাউন থেকে বিয়ার গাড়িতে লোড করে ফেস্টিভ্যালে যাওয়ার জন্য। এরপর তারা গাড়ি নিয়ে ফেস্টিভ্যালের কাছে আসতে থাকে কিন্তু রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারা যেহেতু হাই স্পিডে আসছিল কাংবাং হঠাৎ করে গাড়ি ব্রেক করার কারণে তাদের সব বিয়ারের বোতল ভেঙে নষ্ট হয়ে যায়। ইয়ংজু রাস্তায় অ্যাক্সিডেন্টে সব ইনজুর্ড মানুষদের হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে আর এরপর সে ভাবতে থাকে এখন সে কি করবে, কি নিয়ে যাবে ফেস্টিভ্যালে, কারণ সব বিয়ার তো নষ্ট হয়ে গেছে। আর তখন তার বুসান ব্রাঞ্চের চেয়ারম্যানের কথা মনে পড়ে, এ তাকে অনেক ভালোবাসে। সে চেয়ারম্যানকে কল করে ভিলেজের জন্য বিয়ার পাঠাতে বলে, চেয়ারম্যান রাজি হয় আর এরপর চেয়ারম্যান তার জন্য অনেক বিয়ার নিয়ে আসে। ইয়ংজু এরপর বিয়ার নিয়ে ফেস্টিভ্যালের দিকে আসতে থাকে আর হঠাৎ করে কাংবামকে গাড়ি থামাতে বলে রাস্তায়। পর সে নেমে মিনজুর কারখানার দিকে খুশি মনে আসতে থাকে কারণ সে দেখতে পায় বাংরিয়ম মোজান মিনজু তাদের গাড়ি লোড করছে। বাংরিয়ম ইয়ংজুকে দেখতে না পেয়ে মিনজুকে বলে ইয়ংজু কখনো ভিলেজের লোকের কথা ভাবেনি, সে শুধুই তার কোম্পানি বাঁচাতে চায়, এখানে যা যা করছে তার ডিলের জন্যই, শুধু নিজে চিন্তা করে তাই তার কথা বিশ্বাস করবে না বলে তারা চলে যায়। আর ইয়ংজুর এসব শুনতে পায়। তারা যাওয়ার পর সে মিনজুকে বলে তুমি কি বাংরিয়মের কথা বিশ্বাস করো, ও যা যা আমাকে নিয়ে বললো। মিনজু বলে তোমার কি কিছু বলার আছে আর? ইয়ংজু বলে আমি আমার বুসান ব্রাঞ্চ বাঁচানোর জন্য এখানে এসেছি, আমার ডিলের জন্য, এটাই আমার মূল উদ্দেশ্য, কিন্তু আমার ভিলেজের লোকদের ইউজ করার কোনো ইন্টেনশন নেই, শুধু এখানে এসেছি তোমার সাথে কাজ করতে, কোম্পানিতে নতুন বিয়ার তৈরি করতে, আর আমি এটাই করতে চাই। জানি তুমি আমাকে বিশ্বাস করছো না আমার কথা,
কিন্তু এটাই সত্যি। এটা বলে ইয়ংজু মন খারাপ করে চলে যায়। দিকে দেখতে পাই ফেস্টিভ্যালে মিঞ্জু রানা বিয়ারও শেষ হওয়ার পথে। এই ভিলেজের সবাই এটা দেখে আরো টেনশনে পড়ে যায়। আর তখন সেখানে ইয়ংজু আসে আর বলে, আমি বিয়ার এনেছি, প্লিজ তোমরা এটা নাও, আমি শুধু এটা তোমাদের সাহায্য হিসেবে দিচ্ছি, আর কোনো উদ্দেশ্য নেই। আর তখন সেখানে মিঞ্জু আসে আর সবাইকে জানায় সে ইয়ংজুর ডিলের জন্য রাজি হয়েছে। ভিলেজ চিফ আপত্তি করলো শুরুতে, পরে রাজি হয় আর সবাই ইয়ংজু রানা বিয়ার আনতে যায়। ইয়ংজু তো মিঞ্জুর মুখে ডিলের ব্যাপারে রাজি হওয়ার কথা শুনে অবাক হয়ে যায়। আর তার দিকে তাকিয়ে থাকে। মিঞ্জু বলে, আমি তোমাকে কখনোই ভুল বুঝিনি, আমি তোমাকে প্রথম থেকে জানি তুমি কেমন। তা শুনে ইয়ংজু স্মাইল করে। মিঞ্জুরও তাকে থেকে স্মাইল করতে থাকে। আর এরপর ফেস্টিভ্যাল শেষ হয়, খুব সুন্দরভাবে শেষ হয়। পরদিন মিঞ্জু ইয়ংজুর কোম্পানিতে যাওয়ার জন্য রেডি হয়ে গাড়ি নিয়ে বের হয়, কিন্তু রাস্তায় সে নার্ভাস হয়ে পড়ে তার পুরনো কথা ভেবে। তো তখনই ইয়ংজু তাকে গত রাতে তাদের কাস্টমারদের রিভিউয়ের একটা ভিডিও করে মিঞ্জুকে পাঠায়। আর ভিডিওতে সবাই মিঞ্জুকে বলেছিল তারা মিঞ্জুর বানানো বিয়ার সব জায়গায় দেখতে চায়, আর তারা চায় মিঞ্জু যেন অনেক বড় হয়। দেখে মিঞ্জুর নার্ভাসনেস শেষ হয় আর সে আবার গাড়ি চালিয়ে কোম্পানিতে যায়। আর তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওচানকে নিয়েছিল। ওচান যেহেতু বামরিংকে পছন্দ করতো, তাই সে তাদের টিমে বাংরিয়ম আর সিমরাকে অ্যাড করে। আর এরপর ইয়ংজু মিঞ্জুকে তাদের কোম্পানির কারখানা ঘুরিয়ে দেখায়। আর কাজ শেষে কাংবাম আর ওচান ঠিক করে তারা আজ টিম ডিনার করবে। মিঞ্জু শুরুতে রাজি না হলেও পরে রাজি হয় আর এরপর তারা ডিনার করতে আসে। এখানে সিমরা মিঞ্জুকে একটা চ্যালেঞ্জ দেয় আর বলে, যদি মিঞ্জু এটাতে জিততে পারে তাহলে সে বুঝতে পারে মিঞ্জু কেমন ব্রিউ মাস্টার। চ্যালেঞ্জটা হলো মিঞ্জুকে 10 রকমের বিয়ারের নাম না দেখে খেতে হবে আর বলতে হবে কোনটা কোন কোম্পানির। মিঞ্জু এই চ্যালেঞ্জে জিতে যায়। ঠিকঠাক বলে দেয় কোনটা কোন কোম্পানির, আর কারণে সবাই সেখানে তার প্রশংসা করতে থাকে। বাম এটা দেখে জেলাস ফিল করে আর বলে, মিঞ্জু একাই ট্যালেন্টেড না, আমিও অনেক কিছু পারি। চান বলে, তাহলে তুমি আমার সাথে চ্যালেঞ্জ করো, দেখি তুমি কত পারো। এরপর সে ওচানের সাথে চ্যালেঞ্জ করতে থাকে আর সব চ্যালেঞ্জে ওচান দিতে চায়। আর কাংবাম হেরে যাওয়ার জন্য তার কপালে স্লাপ করতে থাকে। এরপর ডিনার শেষে বাংরিম আর ওচান সিমরা চলে যায়। মিঞ্জু আর ইয়ংজু যায় না, কারণ কাংবাম অনেক ব্যথা পেয়েছে, তাই তার ইনজুরি মেডিসিন আগে দিতে হবে। মিঞ্জু তার জন্য মেডিসিন নিয়ে আসে। ইয়ংজু মেডিসিন নিয়ে কাংবামের কপালে লাগিয়ে দেয়। আর মিঞ্জু কাংবামকে দেখে বুঝতে পারে কাংবাম ইয়ংজুকে পছন্দ করে। একই রকম অনুভূতি তার নিজেরও হচ্ছিল। আর তখন সেখানে বৃষ্টি শুরু হয়। কাংবাম ইয়ংজু দৌড়ে চলে যায়। মিঞ্জু যাচ্ছে না কেন দেখে ইয়ংজু মিঞ্জুর কাছে আবার ফিরে আসে আর বলে, চলো, ভিজে যাচ্ছ তো তুমি। তো মিঞ্জু তো তাকে দেখতে থাকে আর ভাবতে থাকে, আমার এমন কেন ফিল হচ্ছে, আমার ওকে এতটা ভালো লাগছে। ইঞ্জুকে দেখতে থাকে কারণ সে কনফিউশনে ছিল তার ইঞ্জুকে দেখে এমন ফিলিংস হচ্ছে কেন। এরপর তারা বাস স্টপে আসে আর বৃষ্টি থামলে ইয়ংজু বলে, চলো এখন বাসা যাই। আর সে দেখে মিঞ্জু বুকে হাত দিয়ে আসে। সে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। এতে ইঞ্জু বলে সে নিজের ফিলিংস অ্যাবজর্ব করছে। ইঞ্জু বলে, কি ফিলিংস আবার অ্যাবজর্ব করা যায়? মিঞ্জু কথা ঘুরিয়ে বলে, তোমরা এখন চলে যাও, অনেক দেরি হয়ে গেছে, আমি বাসা যাব। এরপর ইয়ংজু আর কাংবাম যখন চলে যায় সে আবার কনফিউজড হয় কেন তার এরকম ফিলিংস হচ্ছে। এর পরের সিনে দেখি পরদিন মিঞ্জু তার ভিলেজের ন্যাশনাল সিনারির ছবি তুলছিল। সুকজা আর ইয়ংজা তাকে ডাকে আর বলে তাদেরও ছবি তুলে দিতে। মিঞ্জু তাদের বলে সে মানুষের ছবি তোলে না, সে আরো তাদের জানায় তার মা একজন ফটোগ্রাফার ছিল। আর তখন সেখানে কাংবাম আর ইয়ংজু আসে। তাদের দেখে মিঞ্জু বলে, কি ব্যাপার এত তাড়াতাড়ি আসলে যে? ইয়ংজু বলে, আসলাম, মিটিং তো বিকেলে আছে, আমরা তাড়াতাড়ি আসলাম। এরপর সুকজা আর ইয়ংজা তাদের খাবার খেতে বলে। তারা খাবার খেতে থাকে। মিঞ্জু খেয়াল করে কাংবাম ইয়ংজুর অনেক খেয়াল করছে, এটা দেখে সে জেলাস ফিল করে। আর সে সময় ইঞ্জুর খেতে গিয়ে ঝাল লাগে, কিন্তু পানি না থাকার কারণে কাংবাম রুমে পানি আনতে যায়। সেখানে মিঞ্জু আসে আর জিজ্ঞেস করে, তুমি ইঞ্জুকে পছন্দ করো তাই না? কিন্তু কাংবাম হাসি আর বলে, না তো, আমি ওকে আমার সিনিয়র হিসেবে সম্মান করি। তুমি যে কি বলছো পাগলের মতো। এরপর সে হাসতে হাসতে চলে যায়। আর এরপর মিঞ্জু আসে আর তারা একসাথে খাবার খায়। আর খাবার খাওয়ার পর মিটিং এর জন্য ভিলেজ রিল্যাক্স রুমে আসে। এখানে সিমরা ওচান বাংরিউমও এসেছিল। ইয়ংজু তাদের মিটিং শুরু করে আর সে বলে তারা যেহেতু নতুন বিয়ার তৈরি করবে, তাই কিরকম বিয়ার তৈরি হবে এজন্য তারা ফেমাস বিয়ার ভিজিট করবে আর মার্কেট রিসার্চ করবে। মিঞ্জুও বলে তার বিয়ার তৈরি করতে 6 মাস লাগবে, কারণ এদিকে তার নিজেরও বিজনেস আছে। শুনে তারা রাজি হয় আর মিটিং শেষে সিমরা বাংরিউম ওচান চলে যায়। আর ইয়ংজু বাইরে এসে তার পুরনো কলিগদের কথা ভাবতে থাকে, তারা কতটা মিলেমিশে থাকতো, এটা মনে করে সে কষ্ট পায়। ভাবে কবে যে আমি তাদের মুখে হাসি দেখবো। আর তখন সেখানে মিঞ্জু আসে আর বলে, তুমি ঠিক আছো ইয়ংজু? ইয়ংজু হাসি আর বলে, ও তুমি, আমি ভেবেছি তুমিও চলে গেছো। ইয়ংজু আবার বলে, তুমি ঠিক নেই, তাই ভালো থাকার ভান বন্ধ করো। ইয়ংজু তাকে বলে, আমি এখানে বিজনেসের জন্য এসেছি তোমার কাছে, আমি কেমন আছি এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি যেহেতু বলেছি আমি ভালো আছি, তো আমি ভালো আছি।
মিঞ্জুর ইয়ংজুর এমন বিহেভিয়ার দেখে অনেক মন খারাপ হয় আর বলে ঠিক আছে আচ্ছা আমি যাই তাহলে এখন বলে সে চলে যেতে ধরে। তখন সেখানে কাংমা মাসি আর ইয়ংজু তার সাথে হেসে হেসে কথা বলে। এটা দেখে মিঞ্জুর আরো মন খারাপ হয় আর সে তার ওয়ার্কশপে আসে। আর সেখানে সুকজা আর ইয়ংজা আগে থেকেই ছিল। তারা তাকে বলে কি ব্যাপার ইয়ংজু না বলেই চলে গেল যে, সে তো অনেক অসভ্য। মিঞ্জু মন খারাপ করে বলে হ্যাঁ তোমাদের বলা উচিত ছিল, তবে ভুল ভেবো না, সে খারাপ নয়। সুকজা আর ইয়ংজা বুঝতে পারে মিঞ্জুর মন খারাপ, তাই তারা হাসে আর বলে এই বিষয়টা তাহলে আমাদেরই হ্যান্ডেল করতে হবে। এরপর তারা কিমকে কল করে, কারণ তারা জানতো ইয়ংজু রাস্তায় যাওয়ার সময় শপে নামবে খেতে। সুকজা আর ইয়ংজা কল করে কিমকে বলে ইয়ংজুকে যেন তারা যেতে না দেয়। এটা শুনে কিম আর তার ওয়াইফ ইয়ংজু আর কামবাকবে আটকায়। আর সেখানে ভিলেজ চিপও আসে সুকজা আর ইয়ংজার প্ল্যানে। সে বলে সুকজা আর ইয়ংজা রাগ করেছে, তুমি ওদের না বলেই চলে যাচ্ছ। তাই ইয়ংজু বলে আসলে তো আমি ওদের না বলে চলে এসেছি, আচ্ছা এখন যাচ্ছি তাহলে তাদের সাথে দেখা করতে। কাংবামও সাথে যেতে চায়, কিন্তু ভিলেজ চিপ তাকে বলে কাংবামও ওভার ডিউটি করছে, তার এত ডিউটি করা উচিত নাই, তাই সে বাসা যায়। ইয়ংজু বলে হ্যাঁ তুমি বাসা যাও, রেস্ট করো। এরপর ভিলেজ চিপ ইয়ংজুকে পাবে নিয়ে আসে আর দেখতে পাই সুকজা আর ইয়ংজা আগেই পাবে মিঞ্জুকে এনেছিল। জু আর ইয়ংজু তো একে অপরকে দেখে অনেক অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর ইয়ংজু তার বিহেভিয়ারের জন্য সরি বলে আর বলে আসলে আমি ছোট থেকে আমার মা বাবা না থাকার জন্য, আমি গরিব হওয়ার জন্য অনেক কটু কথা শুনেছি, কিন্তু আমি পাত্তা না দেওয়ার ভান করেছি। এই সময় আমার ফ্রেন্ডরা মজা করে ঘুরতো বেড়াতো, আমি সেই সময় পার্ট টাইম জব করেছি। নানা রকম কথা বলতো, কিন্তু আমি না শোনার ভান করেছি আর সবসময় তাদের বুঝিয়েছি আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি। আর আমি হেসেছি। এসব শুনে মিঞ্জু ইয়ংজুর জন্য কষ্ট হয় আর তার হেড প্যাট দিতে যায়, কিন্তু ইয়ংজু বলে কি করছো। মিঞ্জু লজ্জা পায় আর বলে ধুলো লেগে আছে তো। আর এরপর তারা সেখানে অনেক গল্প করে আর দুজনে অনেক হাসাহাসি করে সুন্দর সময় কাটায়। পরদিন দেখতে পারি ইয়ংজুর টিম একটা সি বিচে আসে ভিজিট করার জন্য। চান বাংরিমকে ইমপ্রেস করার জন্য বলে এখানে সময় কাটাতে ইচ্ছে করছে, অনেক সুন্দর না অনেক, তুমি কি সমুদ্র পছন্দ করো। বাংরিম বলে না করি না। এটা শুনে ওসান বলে মা বাবা আমারও সমুদ্র ভয় করে, আমি অনেক পানি ভয় পাই। আর তখন তারা দেখে একটা মেয়ে পানিতে ডুবে যাচ্ছে। এটা দেখে ইয়ংজু আর ওচান দৌড়ে গিয়ে পানিতে নেমে মেয়েটিকে সেভ করে। আর এরপর মিঞ্জু ইয়ংজু ভিজে যাওয়ার জন্য তার শার্ট পরে দেয় আর বলে আমি আসছি একটু। এরপর ওচান আর ইয়ংজু শুকনো জায়গায় বসেছিল আর তাদের বাংরিম জিজ্ঞেস করে সে তো পানি পছন্দ করে না, তাহলে নামলো কিভাবে এত নির্দ্বিধা। ইয়ংজু তাদের বলে দেয় যে ওচান আর সে একসাথে স্পেশাল ফোর্সে ছিল। এটা শুনে তো সবাই অবাক হয়। আর তখন সেখানে মিঞ্জু তার লাগেজ নিয়ে আসছিল। সবাই বলে কি ব্যাপার, ও এত বড় লাগেজ নিয়ে কেন আসছে। ইয়ংজু স্মাইল করে আর বলে আমি জানি লাগেজে কি আছে। আর এরপর মিঞ্জু তাদের কাছে এসে লাগেজ খুলে ইয়ংজু আর ওচানকে তাদের কাপড় দেয়। আর এরপর রাতে তারা কাজ শেষে হোটেলে ফিরে আসে। ইয়ংজু তাদের বলে আমার কাজ আছে, আমি একটু আসছি। আর এরপর সে তার গ্র্যান্ডমাকে কল করে, তার গ্র্যান্ডমার খবর নেয়। আর সেখানে মিঞ্জু আসে আর বলে তুমি ঠিক আছো। আর সে মলম বের করে তার হাতে লাগিয়ে দেয়, কারণ মিঞ্জু খেয়াল করেছিল ইয়ংজু হাতে চোট পেয়েছে। ইয়ংজু বলে কি ব্যাপার, এটাও কি ম্যাজিক করে সাথে এনেছো। এরপর ইয়ংজু হাসতে থাকে আর মিঞ্জু ইয়ংজুর হাসি দেখে ক্রাশ খায় আর মনে মনে ভাবে আমার এরকম ফিলিংস হচ্ছে কেন আমি বুঝতে পেরেছি, কারণ আমি ওকে পছন্দ করি। এটা ভাবে আর সে ইয়ংজুকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। ইয়ংজু এতে লজ্জা পায় আর ভাবে মিঞ্জু এরকম করে দেখছে কেন। আর এরপর তারা দুজনই দুজনকে গুড নাইট বলে ঘুমাতে যায়। কিন্তু তারা রুমে এসে একে অপরের কথা ভাবতে থাকে, কারণ ইয়ংজুরও মিঞ্জুকে ভালো লাগতে শুরু করছিল। পরদিন দেখতে পাই ইয়ংজু কারোর সাথে দেখা করার কথা বলছিল। এখানে মিঞ্জু আসে। ইয়ংজু বলে কিছু কি বলবে। মিঞ্জু বলে কার সাথে দেখা করবে ফোনে বলছো। ইয়ংজু তাকে বলে কয়েক বছর আগে সে একজনকে বাঁচিয়েছিল, তার বাবার সাথে সে কথা বলছিল। মিঞ্জু জিজ্ঞেস করে যাকে বাঁচিয়েছিল সে কি ভালো আছে এখন। মিঞ্জু বলে সেই ছেলের ফেসও তার মনে নেই, কারণ ভালো করে দেখেনি, সে জানেও না, কারণ তার বাবা আর সেই ছেলের নাম কখনো মেনশন করেনি ইয়ংজুর সাথে কথা বলার সময়, তাই সেও বলেনি। আর কিন্তু তখন থেকে সেই ছেলের বাবা ইয়ংজুর সাথে যোগাযোগ রেখেছিল। মিঞ্জু বলে ও আচ্ছা, আমি এখানে একটা কথা বলতে এসেছি তোমাকে। ইয়ংজু বলে কি। আর তখনই তাদের টিমের সবাই আসে আর বলে আমরা প্যাক করেছি, চলে যাব এখন। এটা শুনে মিঞ্জু বিরক্ত হয়, কারণ সে তো চেয়েছিল ইয়ংজুর সাথে কফি খেতে যেতে। আর এরপর সবাই চলে যায়। মিঞ্জু তার ভিলেজে আসে আর তার ভিলেজের সবাই তাকে দেখে তার কাছে আসে আর তাকে জানে সেদিন ফেস্টিভ্যালে সবাই মিঞ্জুর বিয়ার খেয়ে প্রশংসা করেছে আর তাদের কার্ড দিয়ে গেছে অর্ডার করার জন্য। তারা বলে আমাদের থেকে বিয়ার অর্ডার করতে চায়, আমরা অর্ডার নিয়েছি, চিন্তা করো না, আমরা অনেক পরিশ্রম করব, এজন্য আমরা অনেক টাকাও ইনকাম করবো। শিব বলে কিন্তু মিঞ্জু তো এখন একটা কোম্পানিতে জব করে, তাকে কি সেই সময় দিবা নিজের কোম্পানি চালানোর মতো।
সুকজা বলে অবশ্যই দিবে, কারণ ইয়ংজু আছে তো। মিনজু বলে হ্যাঁ দিবে, আমার তার উপর বিশ্বাস আছে। কিন্তু এদিকে দেখতে পাই কোম্পানিতে একটা মিটিং বসে, কারণ একটা আর্টিকেল বের হয়েছে মিনজুকে নিয়ে। এখানে লেখা ছিল মিনজু তার নিজের বিয়ের সময় দিচ্ছে। এটা দেখে প্ল্যানিং টিমের ডিরেক্টর বলে তাহলে তো আমাদের বিয়ের অত পপুলার হবে না যদি তার নিজের বিয়ের মার্কেটে পপুলারিটি পায়। এটা শুনে চেয়ারম্যান ইয়ংজুকে বলে বিয়ার তৈরিতে 6 মাস লাগবে তাই না? ইয়ংজু বলে হ্যাঁ। চেয়ারম্যান বলে না, 3 মাসের মধ্যে নতুন বিয়ার তৈরি করবে। ইয়ংজু এতে রাজি হয় না, কিন্তু মার্কেটিং টিমের ডিরেক্টর তাকে চুপ করে দেয়। চেয়ারম্যানকে বলে হ্যাঁ, যে 3 মাসের মধ্যেই হয়ে যাবে। আর আমরা বুঝতে পারি প্ল্যানিং টিমের ডিরেক্টরের এটা প্ল্যান ছিল, কারণ তিনি বাংরিমের কাছে সব শুনতো তারা কি প্ল্যান করছে বিয়ার নিয়ে। আর এটা শুনে তিনি আর্টিকেল পাবলিশ করে। আর 6 মাস কিভাবে লাগে একটা বিয়ার বানাতে, এটা বলে চেয়ারম্যানকে ইরিটেট করে। সে বিয়ার বানানোর ক্রেডিট নিতে পারে। আর এরপর মিটিং শেষে ইয়ংজু মার্কেটিং টিমের ডিরেক্টরের কাছে আসে আর বলে মিনজুকে যদি এত তাড়া দেওয়া হয় তাহলে সে নিজের বিজনেসকে টাইম দিতে পারবে না। তাকে এভাবে তাড়া দেওয়ার কোনো মানে নেই। কিন্তু মার্কেটিং টিমের ডিরেক্টর তার উপর চিৎকার করে আর বলে তার এত চিন্তা কেন মিনজুকে নিয়ে। আর মিনজুর এখন নিজের বিজনেসের থেকে কোম্পানির বিজনেস বেশি গুরুত্ব দেওয়া উচিত। সে আরো বলে ইয়ংজু যদি ভূষণ ব্রাঞ্চ বাঁচাতে চায় তাহলে যেন মিনজুকে রাজি করায়। এটা শুনে ইয়ংজু রেগে বের হয়ে যায়। দিকে দেখতে পাই সিমরা আর বাংরিম কোম্পানির সামনে ওজানের ট্রাকে খেতে এসেছে। আর বাংরিম ওজানকে বলে যে তাদের 6 মাসের টাইম লিমিট এখন 3 মাস করা হয়েছে। ওজান বলে কি, এটা কি মিনজু জানে? এরপর সে মিনজুকে কল করে, আর সেখানে মিনজুর সাথে তখন ভিলেজের সবাই ছিল। ওজান মিনজুকে বলে তুমি শুনেছো 6 মাসের টাইম লিমিট এখন 3 মাস করা হয়েছে? ইয়ংজু কি তোমাকে বলেছে? এখন আমাদের নিজেদের বিয়ারের কি হবে বলো তো? এটা কি ততদিন বন্ধ থাকবে? এটা শুনে সুকজা আর ইয়ংজু ছাড়া সবাই রাগ করে সেখানে ইয়ংজুর উপর, কারণ ইয়ংজু তাদের কথা দিয়েছিল মিনজুর বিয়ারের কোনো ক্ষতি হতে দিবে না আর সে মিনজুকে নিয়ে যেতেও দিবে না। মিনজু এরপর ইয়ংজুকে কল করে, কিন্তু ইয়ংজু বুঝতে পারে না, কারণ ইয়ংজু এদিকে অনেক আপসেট হয়েছিল, কারণ সে তো মিনজুকে কথা দিয়েছিল সে মিনজুর বিয়ার বা তার ভিলেজের কাউকে ঠকাবে না বা ক্ষতি করবে না। সে শুধুই তার কোম্পানির জন্য নতুন বিয়ার তৈরি করতে ডিল করেছে। আর এরপর ইয়ংজু বাসা যাওয়ার সময় উচানের সাথে দেখা হয় তার। উচান তাকে বলে তুমি কি মিনজুকে বলনি কিছু? আমি কিন্তু মুখ ফসকে বলে ফেলেছি। এটা শুনে ইয়ংজু বলে তুমি কি পাগল? আর এরপর সে দেখে মিনজু থেকে অনেকবার কলও করেছে। আর এরপর সে মিনজুকে কল ব্যাক করলেও মিনজু রিসিভ করে না। মিনজু রিসিভ করছে না দেখে সে ভিলেজে আসে। আর মিনজুর সাথে তার ওয়ার্কশপের বাইরে দেখা হয়। ইয়ংজু মিনজুর কাছে এসে বলে সরি, আমি আমার প্রমিস রাখতে পারিনি। মিনজু বলে তোমার কি আর কিছু বলার আছে? ইয়ংজু বলে না। মিনজু বলে তাহলে চলে যাও এখান থেকে। এরপর সে ইয়ংজুকে গাড়িতে উঠিয়ে দেয়। ইয়ংজু মন খারাপ করে চলে যায়। আর এরকম বিহেভিয়ার মিনজু করেছে কারণ গতবারের মতো যদি ভিলেজের সবাই তাকে দেখে তাহলে অপমান করবে, তাই সে এসব থেকে বাঁচানোর জন্য ইয়ংজুর সাথে এমন বিহেভিয়ার করেছে। ইয়ংজু যাওয়ার পর ভিলেজের সবাই মিনজুর কাছে আসে আর বলে কেউ কি এসেছিল? মিনজু অস্বীকার করে। ভিলেজের সবাই বলে আচ্ছা আজ আমরা যাই, অনেক কাজ করেছি, আচ্ছা কাল আবার আসবো। মিনজু বলে ঠিক আছে যাও, রেস্ট করো। আর এরপর সবাই চলে যায়। মিনজু এরপর তার ওয়ার্কশপে এসে নিজেই অর্ডারের জন্য অনেক বিয়ার মেক করে। আর ইয়ংজুর কথা ভেবে অনেক মন খারাপ করে। আর এদিকে দেখতে পাই ইয়ংজু মিনজুর বিহেভিয়ারে অনেক কষ্ট পেয়ে অনেক বিয়ার এনে ড্রিঙ্ক করে। রানমা বুঝতে পারে ইয়ংজুর মন খারাপ, তাই সে ইয়ংজুকে বলে মন খারাপ করো না, তুমি তো অনেক স্ট্রং, আমাকে বলো কে তোমার সাথে কি করছে? ইয়ংজু বলে কে? আসলেই তো কে? বিয়ার কবে লঞ্চ হবে এটা চেয়ারম্যানকে কে জানালো? আমি তো এই বিষয়ে অফিসে জানাইনি। আর দিন ইয়ংজু ওয়ার্কআউট করে আর বলে কে হতে পারে। আর তখন তার বাংরিম আর সিমরার কথা মনে পড়ে, কারণ তারা তো প্ল্যানিং টিম দেখে এসেছে আর তারাই তো এত কিছু জানতো। তাই সে অফিসে গিয়ে ইচ্ছে করেই বাংরিমকে একটা ফাইল দিয়ে বলে যেহেতু বিয়ার 3 মাসে লঞ্চ করতে হবে তাই আমি নতুন প্ল্যান করে প্ল্যান বাজেট ট্রিক তৈরি করেছি, তুমি একটু দেখতে পারবে সব ঠিক আছে কিনা? বাংরিম বলে ঠিক আছে, আমাকে একটু সময় দাও। এরপর ইয়ংজু বাংরিমের উপর নজর রাখে আর সে দেখে প্ল্যানিং টিমের অন্য একজন মেম্বার তাকে ডিরেক্টরের কাছে যেতে বলে। বাংরিম ইয়ংজুর ফাইল নিয়ে যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু তখন ইয়ংজু তার কাছে আসে আর তার কাছ থেকে ফাইল নিয়ে এসে প্ল্যানিং টিমের ডিরেক্টরের কাছে যায়। ডিরেক্টর তো তাকে দেখে অবাক হয়। ইয়ংজু বলে যেহেতু আপনারা প্ল্যান জানতে চান তাই আমি নিচে এলাম, ভালো হলো না বলেন? ডিরেক্টর বলে হ্যাঁ আমি জানবো, কারণ আমার কোম্পানির জিনিস। ইয়ংজু বলে হ্যাঁ অবশ্যই আপনার জানা উচিত, আপনার সেই রাইট আছে, কিন্তু এটা আমার কাছ থেকে জানা উচিত, নিজের লাগানো লোক দিয়ে নয় বা চুরি করে নেয়, তাই নেক্সট টাইম এই ভুল কখনোই করবেন না। শুনে ডিরেক্টর রাগ হয় আর ইয়ংজু বাংরিমকে বলে কি ব্যাপার, তুমি আসবে না আমার সাথে? এটা বলে তারা দুজনে চলে যায়। আর বাইরে আসলে ইয়ংজু বাংরিমকে তার সাথে বাইরে দেখা করতে বলে। বাংরিম বাইরে আসলে ইয়ংজু তাকে একটা আইসক্রিম দেয় খেতে আর বাংরিম তাকে সরি বলে আমাকে বলা হয়েছিল আমি যদি এটা না করি তাদের সব না বলি আমি আমার চাকরি হারাবো।
সরি, আমি তোমার বিশ্বাস রাখতে পারিনি। ইয়ংজু বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, সপ্তাহে ক্ষমা চাওয়ার দরকার নেই, বরং চলো যা আমাদের ক্ষতি হলো সেটা বরং মেনটেন করার চেষ্টা করি। এটা বলে সে চলে যায়। এদিকে দেখতে পাই ভিলেজের সবাই অনেক অর্ডার নেওয়ার ফলে বিয়ার এত বানাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে। আর এদিকে কাস্টমাররা বিয়ারের জন্য মিঞ্জুকে চাপ দিতে থাকে। আর তখন ইয়ংজু তার টিম নিয়ে সেখানে কাস্টমারকে বলে, আপনি পেয়ে যাবেন, চিন্তা করবেন না। মিঞ্জু তাকে জিজ্ঞেস করে তারা এখানে কেন। ইয়ংজু তাকে বলে সে প্রমিস রাখতে পারেনি এটা বলেছে, কিন্তু কষ্ট দিবে এটা তো বলেনি। তাই সে সবাইকে নিয়ে হেল্প করতে এসেছে। মিঞ্জু এটা শুনে স্মাইল করে আর এরপর সবাই মিলে তারা বিয়ার মেক করতে থাকে। আর রাত হওয়ার কারণে ইয়ংজু কাংবামা সিমরাকে যেতে বলে তোমরা যাও, অনেক কাজ করছো, বাকিটা আমরা করছি। তারা চলে যাওয়ার পর সেখানে সুকজার ইয়ংজা তাদের এসে বলে তাদের সাথে ডিনার করতে। তারা ডিনার করতে আসে, কিন্তু বাংরিমের কোনো একটা কারণে মন খারাপ ছিল আর সে কিছু না খেয়ে সেখান থেকে চলে যায়। এটা মিঞ্জু আর ওসান নোটিস করে। এদিকে দেখতে পাই বাংরিম নদীর ধারে এসে মন খারাপ করে বসেছিল। সেখানে ওচান দুইটা বিয়ার আর এক গুচ্ছ ফুল নিয়ে আসে বাংরিমের জন্য। আর বাংরিমকে জিজ্ঞেস করে বাংরিমের কি হয়েছে, মন খারাপ কেন। বাংরিম তাকে বলে, আমার খারাপ দিক কারোর সামনে এক্সপোজ হয়েছে। আসলে আমি সবার সামনে পারফেক্ট হতে চাইতাম, ভাবতাম সবাই তাহলেই আমাকে ভালোবাসবে, তাই সবকিছুই আমার পারফেক্ট রাখতাম। কিন্তু ইয়ংজুকে দেখার পর আমার ধারণা চেঞ্জ হয়ে গেল। তার সামনে আমি খারাপ হলাম, সে আমাকে খারাপ ভাবছে। ওচান বলে, মিঞ্জু আমাকে এই দুটো বিয়ার আর ফুল দিয়ে বললো তোমার মন খারাপ, আমি যেন তোমাকে কমফোর্ট দিতে আসি। তবে একটা সিরিয়াস কথা বলি, শোনো, তুমি খারাপ না, তুমি অনেক ভালো আর সুন্দরী। সত্যি বলছি, তুমি অনেক সুন্দর। এটা শুনে বাংরিম স্মাইল করে। আর এদিকে দেখতে পাই ইয়ংজুকে মিঞ্জু তার বাসায় আনে আর ইয়ংজু তার বাসায় ঘুরে দেখতে থাকে। আর দেখতে দেখতে মিঞ্জুর একটা রুমে আসে আর সে এসে দেখে সেখানে মিঞ্জুর তোলা অনেক ছবি। আর সেখানে তার নিজেরও একটা ছবি। সে তাকে জিজ্ঞেস করে এই ছবি কখন তুলেছে। মিঞ্জু বলে, আমি তুলেছি তোমার অজান্তে, আর তুমি প্রথম মানুষ যার আমি ছবি তুলেছি। মিঞ্জু বলে, আমি এই ছবি নিতে চাই। মিঞ্জু ইয়ংজুর দিকে তাকিয়ে বলে, আমি অনেক পছন্দ করি। ইয়ংজু ভাবে মিঞ্জু তাকে এই কথা বলছে, কিন্তু মিঞ্জু বলে, মানে এই ছবি তুলতে আমি পছন্দ করি। ইয়ংজু বলে, ও ছবি, আর সে বোকার মতো হাসতে থাকে। মিঞ্জু বলে, আজ আসার জন্য তোমাকে ধন্যবাদ। ইয়ংজু হাসে আর বলে, আচ্ছা আমার যাওয়ার সময় হয়েছে। এটা বলে তারা চলে যায়। আর পরদিন তারা বিয়ার ডেলিভারি দেয়। তারা তো অনেক খুশি ঠিকমতো ডেলিভারি দেওয়ার জন্য। এরপর ওচান আর বাংরিম চলেছে। আর তারা যাওয়ার পর ইয়ংজু বলে, আজ তাহলে আমি যাই, আমি বুসান যাব, আমার কাজ আছে একটু। মিঞ্জু বলে, আমিও তো আমার ভাইকে দেখার জন্য বুসান যাব। ইয়ংজু বলে, আচ্ছা তুমি তোমার কাছে যাও, আমিও আমার কাছে যাই। আর এরপর রাতে দেখতে পাই মিঞ্জু তার বাবার বাসায় এসে মিনোকে দেখতে। আর সে তার বাসায় তার বাবাকে দেখতে না পেয়ে তার সৎমাকে জিজ্ঞেস করে তার বাবা কোথায়। আর সৎমা বলে, আজ গেস্ট আসবে, তাকে নিতে গেছে। মিঞ্জু জিজ্ঞেস করে কে আসবে। আর সৎমা বলে, যে তোমাকে বাঁচিয়েছিল সে আসবে আজ। মিঞ্জু জিজ্ঞেস করে, কি বাবার কি তার সাথে এখনো যোগাযোগ আছে, আমাকে বলনি কেন তোমরা। তার সৎমা বলে, তারপর থেকে তো তুমি আমাদের সাথে ভালোভাবে যোগাযোগই করো না, তাই বলা হয়নি। আর ঠিক সেই সময় তার বাবা আসে গেস্ট নিয়ে। আর দেখতে পাই এই গেস্ট আর কেউ না, ইয়ংজু ছিল। ইয়ংজুই মিঞ্জুকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিল। দেখি মিঞ্জু তো অবাক হয়ে যায় ইঞ্জু তাকে বাঁচিয়েছে এটা শুনে। আর সে তার বাবাকে বলে, এতদিন কেন ইঞ্জুর কথা শুনেনি। এতে তার বাবা বলে, কারণ তুমি কখনো জিজ্ঞেস করনি তাই। কিন্তু মিঞ্জু দেখে ইয়ংজু তাকে অ্যাভয়েড করে কথা বলছে। আর এরপর ডিনার শেষে মিঞ্জু ইয়ংজুকে এক্সাইটেড হয়ে বলে, তুমিও এটা ছিলে। কিন্তু ইয়ংজু বলে, আরে কোনো ব্যাপার না। আর এরপর ইয়ংজু যেন এক প্রকার ইগনোর করেই তাকে চলে যায়। এরপর দেখতে পাই বাসায় ইয়ংজু আছে আর অনেক মন খারাপ করে। আর বুঝতে পারি যেদিন মিঞ্জুকে সে বাঁচিয়েছিল সেদিনই তার গ্র্যান্ডমা প্যারালাইজড হয়েছিল। এটা ভেবে সে অনেক আপসেট হয়। এর পরের সিনে দেখতে পাই পরদিন বাংরিম তার জন্মদিনে একটা রেস্টুরেন্টে তার মা আর বাবাকে নিয়ে খেতে আসে। কিন্তু তার মা বাবা এতটাই বিজি ছিল যে তাকে কোনো সময় দেয় না। আর বিরক্ত হয় কেন বাংরিম তাদের ছোট বাচ্চাদের মতো জন্মদিন পালন করার জন্য এখানে এনেছে। আর এরপর তারা কাজ দেখে সেখান থেকে বিরক্ত হয়ে চলে যায়। এদিকে তখনই বাংরিম দেখে ওচান তার ভাই বোনদের নিয়ে এই রেস্টুরেন্টে এসেছে। বাংরিম দেখে ওচানের ভাইয়ের আজ জন্মদিন। ওচানের মা বাবা তাদের সাথে আসতে না পারলেও ফোনে ভিডিও কলে আসতে না পারার জন্য অনেক কষ্ট পাচ্ছে। বাংরিমের এটা দেখে মন খারাপ হয়, কারণ যেখানে তার মা বাবাকে তার জন্মদিনে আনার পরেও তাকে গুরুত্ব না দিয়ে সময় নেই বলে চলে গেল, এখানে ওচানের মা বাবা কত সুন্দর।
আর তখন বাংরিম দেখে ওজান তার জন্য তার সামনে একটা কেক নিয়ে এসে উইশ করছে, কিন্তু কেক আনা তার জন্য কেবল একটা কল্পনা ছিল মাত্র। এরপর সে যখন রেস্টুরেন্ট থেকে বের হতে ধরে ওজান তাকে দেখে ফেলে। ও চান তার ভাই বোনদের সাথে বাংরিমকে পরিচয় করিয়ে দেয়। তার ভাই বলে আজ তার জন্মদিন। বাংরিম বলে আজ আমারও জন্মদিন। ওজান বাংরিমকে বলে আমি তোমার সাথে সময় কাটাতে পছন্দ করি, কিন্তু আজকে পারবো না, কারণ আজকে ওদের সময় দিতে হবে। বাংরিম বলে সমস্যা নেই। এরপর সে মন খারাপ করে একটা ক্যাবের সামনে বসেছিল, আর তখন সেখানে ওজান সত্যি সত্যি তার জন্য এবার সত্যি সত্যি কেক এনে উইশ করে। বাংরিম তো এতে অনেক খুশি হয়। আর এরপর আমরা কিছুদিন পরে সিন দেখতে পাই ইয়ংজু আসে অনেক খুশি, কারণ তার ভিলেজে ইয়ংজু আসবে। এদিকে দেখতে পাই ভিলেজে ইয়ংজু আসে তার টিম নিয়ে, কিন্তু রাস্তায় ভিলেজে সবাই তাকে ধরে আর বলে কি করছো বলো তো। ইয়ংজু তো এটা শুনে অবাক হয়, কারণ সে কি করছে বুঝতে পারছিল না। ভিলেজের সবাই বলে যে মিঞ্জু কারোর সাথে কথা বলতো না, গল্প করতো না, সে মিঞ্জু তুমি কি এমন করছো? তুমি জানো না এই কয়দিন তুমি আসোনি, সে আমাদের সারাক্ষণ তোমার কথা কানের কাছে জ্ঞান জ্ঞান করছে। ইয়ংজু এমন, ইয়ংজু এটা করেছে, ইয়ংজু সেরকম করেছে, সারা দিন শুধু এসব বলতে থাকে। ইয়ংজু এটা শুনে স্মেল করে, আর এরপর স্যাম্পল টেস্ট করার জন্য মিঞ্জুর কারখানার দিকে আসতে থাকে। আর দেখতে পাই ভিলেজে ইয়ংজু এসেছে শুনে মিঞ্জু খুশি মনে দৌড়ে ইয়ংজুর কাছে আসছিল। ইয়ংজু মিঞ্জুকে দেখে খুশি হয় ঠিকই, কিন্তু পরক্ষণে তার গ্রান্ডমার কথা মনে পড়ে মন খারাপ হয়, আর আবার মিঞ্জুকে ইগনোর করে চলে যায়। আর এরপর দেখতে পাই তারা সবাই কারখানায় বিয়ারের স্যাম্পল টেস্ট করে, কিন্তু বিয়ার সবার মন মতো হচ্ছিল না, কারণ বিয়ারের টেস্ট আরো ইমপ্রুভ করতে হবে। এরপর কাজ শেষে তারা স্ন্যাক্সের জন্য কিছুটা ব্রেক নেয়, কিন্তু ইয়ংজুকে দেখতে পাই সে মন খারাপ করে দাঁড়িয়েছিল আর ভাবছিল আমি যদি সেদিন ইয়ংজুকে না বাঁচাতাম গ্রান্ডমা কি সুস্থ থাকতো। আর এরপর আমরা পাস্ট সিন দেখতে পাই, যেদিন ইয়ংজু মিঞ্জুকে ভাসিয়েছিল সেদিন গ্রান্ডমা তাকে অনেকবার কল করেছিল, কারণ তিনি অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু ইয়ংজু তো মিঞ্জুকে নিয়ে বিজি থাকার কারণে কল রিসিভ করতে পারে না। আর এরপর সে যখন বাসা গিয়ে দেখে গ্রান্ডমা পড়ে আছে, সে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তার বলে যদি গ্রান্ডমাকে তাড়াতাড়ি আনা হতো তাহলে গ্রান্ডমা প্যারালাইজড হতো না, হয়তো কিছুটা হলেও সুস্থ হওয়ার চান্স থাকতো। আর এরপর বর্তমান সিনে দেখি মিঞ্জু ইয়ংজুকে এসে সোজা হাত ধরে আর বলে তুমি আমাকে ইগনোর করছো কেন? ইয়ংজু বলে না তো। মিঞ্জু বলে করছো, তবে তুমি যদি আমাকে এখন বলতে না চাও বলিও না, কিন্তু আমি ওয়েট করবো তোমার বলার জন্য। ভাই প্লিজ আমাকে ইগনোর করো না অন্তত, বিয়েতেও অনেক কষ্ট পাচ্ছি। ইয়ংজু বলে আসলে আমিও কিছু বিষয় নিয়ে কনফিউজড, তাই নিজেকে প্রিপেয়ার করছি, তাই কিছু মনে করো না তুমি। আর তখনই সেখানে কাংবাং মিশে বলে সিমরার বাবা অনেক অসুস্থ। এটা শুনে তারা দৌড়ে যায় সিমরার কাছে। ইয়ংজু তার সাথে যেতে চায়, মিঞ্জুও বলে আমিও যাবো। আর এরপর তারা হসপিটালে যায়। সিমরা তো তার বাবার অসুস্থতার কথা শুনে অনেক ভেঙে পড়ে, কিন্তু ইয়ংজু তাকে মোটিভেশন দিয়ে স্ট্রং হতে বলে, কারণ সে জানতো এই একই টাইম তার গ্র্যান্ডমার সময় হয়েছিল তার। সে অনেক ভেঙে পড়েছিল তখন, কিন্তু তাকে সাহস দেওয়ার মতো কেউ ছিল না। সে সিমরার অবস্থা কিছুটা হলেও ফিল করতে পারছিল। সিমরা ইয়ংজুর কথা শুনে সাহস পায়, আর এরপর ইয়ংজু তাকে দরকারি সব কিনে দেয়। আর এদিকে মিঞ্জু হাসপাতালের বিল পেমেন্ট করে দেয়। আর এরপর তারা বাসায় যাওয়ার জন্য বের হয়। মিঞ্জু ইয়ংজুকে গাড়িতে ড্রপ করে দেওয়ার জন্য বলে, ইয়ংজু রাজি হয়। আর এরপর মিঞ্জু ইয়ংজুকে তার বাসায় নিয়ে আসে। এরপর ইয়ংজুকে ড্রপ করে দিয়ে চলে যেতে ধরলে গ্রান্ডমা তাকে বাসায় ডাকে। মিঞ্জু বাসায় আসে, গ্রান্ডমা তাকে বলে তুমি সেই লোক তাই না ইয়ংজু যার কথা বলে? মিঞ্জু তো খুশি হয়ে বলে কে, সে আমার কথা বলে? গ্রান্ডমা বলে হ্যাঁ, আচ্ছা তুমি আজকে আমাদের সাথে ডিনার করে যাও। মিঞ্জু বলে ঠিক আছে। আর এরপর দেখতে পাই ইয়ংজু ডিনার প্রিপেয়ার করতে থাকে, মিঞ্জুও তাকে হেল্প করে। আর এরপর তারা একসাথেই ডিনার করে। ডিনারের পর গ্রান্ডমা খেয়াল করে প্লেট ওয়াশ করতে ইয়ংজুকে মিঞ্জু হেল্প করছে। গ্রান্ডমা খেয়াল করে মিঞ্জু ইয়ংজুকে অনেক কেয়ার করে। মিঞ্জুও মিঞ্জুর সাথে থাকলে সব সময় হাসে। আর এরপর তারা একসাথে বসে টিভি দেখে, কিন্তু গ্রান্ডমার চোখ তো সব সময় মিঞ্জু আর ইয়ংজুর দিকে ছিল, তারা কিভাবে আসছে একসাথে। ইয়ংজু টিভি দেখতে দেখতে বসে ঘুমিয়ে পড়ে। মিঞ্জু এটা দেখে তার গায়ে ব্ল্যাঙ্কেট দেয়। গ্রান্ডমা মিঞ্জুকে বলে আমি আশা করি আজকের মতো তোমরা সারা জীবন থাকবে। ইয়ংজু গ্রান্ডমাকে বলে আসলে আমি তোমাকে একটা কথা বলি যেটা আমি কাউকে বলিনি, আমি না মিঞ্জুকে অনেক ভালোবাসি, তুমি জানো। গ্রান্ডমা এটা শুনে স্মাইল করে আর মিঞ্জুকে ধন্যবাদ দেয় ইয়ংজুকে ভালোবাসার জন্য। আর এরপর মিঞ্জু ইয়ংজুকে কোলে তুলে তার রুমে আনে, আর এই সিন কাট হয়। আর এরপর আমরা পরের দিনের সিন দেখি। জোর ঘুম ভাঙে আর ভাবে কি ব্যাপার, আমি এখানে কেন আসলাম, আর কখন আসলাম, কে আনলো আমাকে রুমে? সে দেখে টেবিলে মিঞ্জু তার নোটে লিখেছে সরি ইয়ংজু, সব আমার জন্যই হয়েছে। ইয়ংজুর বুঝতে আর বাকি থাকে না মিঞ্জু সব জেনে গেছে। আর
আর এরপর আমরা ফ্ল্যাশব্যাক সিনে দেখি বুঝতে পারি গত রাতে ইয়ংজুকে রুমে শোয়ানোর পরে সেখানে গ্র্যান্ডমা আসে। আর এরপর গ্র্যান্ডমা ইয়ংজুর পুরনো জিনিস বের করে বলে এগুলো ইয়ংজুর অনেক পছন্দ ছিল, যা যা সে করতে চাইতো, কিন্তু দারিদ্রতা এতটাই চেপে ধরছিল যে সে তার কোনো পছন্দের কাজ বা কোনো জিনিস নিতে পারতো না, সময়ই তো দিতে পারতো না এগুলোতে। মিঞ্জু বলে কখন থেকে? গ্র্যান্ডমা বলে 6 বছর আগে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, তাকে ফোন দিয়েছিলাম কিন্তু সে আসতে লেট করেছিল, জন্যই সেভাবে হয়তো তার জন্য আমার এরকম অবস্থা। তাই সে সব সময় নিজেকে দোষ দেয়, আর আমার পিছনে অনেক খরচ হওয়ার কারণে তখন থেকে সে স্পেশাল ফোর্সে যোগ দিয়েছিল ইনকাম করার জন্য। আর তখন থেকে সে তার সমস্ত শখ, পছন্দ, অপছন্দ, আহ্লাদ বিসর্জন দিয়েছে। এবার মিঞ্জু বুঝতে পারে ইয়ংজু কেন তার সাথে এরকম করেছিল এতদিন। আর এরপর আমরা বর্তমান সিনে দেখি ইয়ংজু গ্রান্ডমার কাছে আসে বলে, গ্রান্ডমা আমি ভেবেছি সেই ঘটনার জন্য আমি আর নিজেকে দোষ দিব না। গ্রান্ডমা বলে ঠিক, পাস্টে কি হয়েছে না হয়েছে এসব ভেবে লাভ নেই, আজ তো পাস্টই। তা শুনে ইয়ংজু স্মাইল করে আর গ্রান্ডমাকে জড়িয়ে ধরে আর বলে আমি আসছি এখন। গ্রান্ডমা বলে আমার নাতনি সবসময় বেস্ট। আর এরপর তারা হ্যান্ড পাঞ্চ করে স্মাইল করে ইয়ংজু চলে যায়। এরপর ইয়ংজু ফেলে যায় আসে, কিন্তু সে এসে শোনে বৃষ্টি আসার কারণে পাহাড় ধসে কয়েকজন আহত হয়েছে। ইয়ংজু সুকজাকে জিজ্ঞেস করে মিঞ্জু কোথায়, কিন্তু তারা বলে মিঞ্জু হয়তো ঘুমাচ্ছে। ইয়ংজু মিঞ্জুকে কল করে কিন্তু সে দেখে মিঞ্জুর ফোন অফ। এরপর সে মিঞ্জুর বাসায় আসে, আর সে বাসায় এসে মিঞ্জুর বদলে ওচানকে দেখে। সে ওচানকে জিজ্ঞেস করে মিঞ্জু কোথায়। ওচান বলে সে জানে না, কিন্তু মিঞ্জু তাকে বলেছিল সে ক্যাম্পিং করবে। এটা শুনে ইয়ংজু অনেক ভয় পায়, কারণ এখন তো পাহাড় ধসে পড়ছে। আর এরপর সে ভয়ে পাহাড়ে এসে মিঞ্জুকে খুঁজতে থাকে, আর অবশেষে মিঞ্জুকে সেই পুরোনো বাড়িতে খুঁজে পায়। সে তো মিঞ্জুকে দেখে অনেক রাগ হয় আর অনেক রাগও দেখায়, মিঞ্জু কিছু না বলে এখানে এসেছে কেন। সে আরো বলে জানো আমার কত টেনশন হচ্ছিল, আর শোনো আমি যদি টাইম ট্রাভেল করে পাস্টে যেতাম তখনও আমি তোমাকেই বাঁচাতাম, তাই তুমি নিজেকে দোষ দিও না। আমি তোমাকে বাঁচানোর জন্য নিজেকে ব্লেম দেই না, আমি আমাকে নিয়েই নিজেকে ব্লেম দেই, তাই এভাবে আমাকে ইগনোর করার জন্য কখনো অদৃশ্য হয়ে যাবে না। মিঞ্জু বলে আমি অদৃশ্য হইনি, কিন্তু এটা সত্যি আমার জন্য কিছুটা হলেও গ্রান্ডমার ক্ষতি হয়েছে, তাই আমি এসব নিয়ে ভাবছিলাম। ইয়ংজু বলে তো ভাবো না, কিন্তু তুমি ফোন অফ করে রাখছো কেন? কাউকে না বলে এসেছোই বা কেন? তুমি জানো আমার কত টেনশন হচ্ছিল। আর এটা ইয়ংজু বলতে মিঞ্জু ইয়ংজুকে পাপ্পি দেয়, আর ইয়ংজু অ্যাকসেপ্ট করে, কিন্তু একটু পরে সে বলে এই কি করলাম আমি এটা? আমি তো তোমাকে বলিনি আমি তোমাকে পছন্দ করি, তাহলে এটা কেন করলে তুমি? আচ্ছা এখন যেটা হলো সব ভুলে যাও। মিঞ্জু বলে তাই বুঝি, ঠিক আছে আমি জানি তুমি কনফিউজড কেমন ফিল করছো আমাকে নিয়ে, তবে তুমি সময় নাও, আমি অপেক্ষা করবো, তবে প্লিজ আমাকে ইগনোর করো না। মিঞ্জু বলে ঠিক আছে চলো বাসা যে অন্ধকার হওয়ার আগে। আর এরপর সে লজ্জা পেয়ে জোরে জোরে হাঁটতে থাকে। এদিকে সবাই ভাবে খাচ্ছিল। সুকজা বলে কি জানি তারা এখনো আসছে কিনা। মানে তখন সেখানে মিঞ্জু আর ইয়ংজু আসে, আর ইয়ংজু তো লজ্জায় লাল হয়ে থাকে, আর মিঞ্জুও তাকে সেখানে অনেক কেয়ার করতে থাকে। সুকজা আর ইয়ংজু বলে কি ব্যাপার, তোমাদের মধ্যে কিছু চলছে নাকি? ইয়ংজু বলে না তো, কি আবার চলবে। আর এরপর সে সেখান থেকে মিঞ্জুকে টেনে বাইরে এনে বলে কি বাবা তুমি আমার সাথে এরকম করছো কেন? আমি বলিনি আমার সময় লাগবে, কারণ আমি কনফিউজ, তাই আজ থেকে আমার থেকে দূরে থাকবে যতক্ষণ না আমি কিছু বলছি। এটা বলে সে চলে যায়। আর এরপর পরের দিনের সিন দেখি মিঞ্জুর সকালে ঘুম ভাঙে, আর সে একটা হাত তার উপরে দেখে, ভাবে এটা হয়তো ইয়ংজু, কিন্তু পরক্ষণে বুঝতে পারে ইয়ংজু কেন এখানে আসবে। আর সে দেখে এটা ওচান। সে ওচানকে জিজ্ঞেস করে ওচান এখানে কেন? ওচান তাকে বলে কেন তোমার মনে নেই কাল রাতে যা হলো? আর এরপর আমরা ফ্ল্যাশব্যাক সিনে দেখি গত রাতে ওচান আর মিঞ্জু একসাথে ড্রিঙ্ক করে, আর দুজনে বাংরিম আর ইয়ংজুর কথা বলে কষ্ট পায়, তারা এখনো তাদের সাথে ডেট করছে না। আর এরপর বর্তমানে ওচান বলে ঠিক আছে ইয়ংজু যদি তোমার কাছে সময় চায় তো তুমি তাকে সময় দাও। মিঞ্জু বলে তুমিও দেখো বাংরিম কি চায়। ওচান বলে আচ্ছা আমি একটা জায়গায় যাবো। আর এরপর দেখতে পাই সে একটা ক্যাফের সামনে লুকিয়ে বাংরিম আর একটা লোককে দেখে, কারণ বাংরিম এই লোকের সাথে ব্লাইন্ড ডেটে এসেছিল। বাংরিম বুঝতে পারে ওচান বাইরে লুকিয়ে আছে। এমন পাগলামি দেখে বাংরিম হেসে ফেলে, আর ব্লাইন্ডেড লোকটিকে রিজেক্ট করে, কিন্তু লোকটিকে সরাসরি রিজেক্ট করার ফলে লোকটি বাংরিমকে অপমান করতে থাকে। ওচান এটা দেখে ওই লোককে এসে একটা পাঞ্চ মারে, আর বলে তোর এত সাহস কি করে হলো তাকে অপমান করার? আর সে বাংরিমকে বলে আমার সাথে সমুদ্র দেখতে যাবে। বাংরিম স্মাইল করে আর বলে অবশ্যই যাবো। আর এরপর ওচান তাকে একটা নদীর তীরে আনে। বাংরিম বলে সমুদ্র কই? ওচান বলে আসলেই তো কই। বাংরিম ওচানের এমন পাগলামি দেখে হেসে ফেলে, আর বলে তুমি আমার সাথে ডেট করবে? ওচান তো এটা শুনে শকড হয়। বাংরিম বলে কেন করবে না? ওচান বলে অবশ্যই করব। আর সে বাংরিমকে একটা পাপ্পি দিয়ে খুশিতে নাচতে থাকে। আর এরপর দেখতে পাই ভিলেজে দ্বিতীয় স্যাম্পল টেস্ট করার জন্য ইয়ংজুরা আসে, কিন্তু বাংরিম না আসলে তারা বলে বাংরিম কই। আর তখন সেখানে ওচানের ট্রাক আসে, আর ট্রাক থেকে বাংরিমও নামে। তারা জিজ্ঞেস করে বাংরিম এখানে কেন? ওচান বলে কারণ আমরা ডেট করছি। সবাই বলে শোনো এটা মজা করার বিষয় না,
রিম এবার তাদের বলে তারা সত্যিই ডেট করছে। এটা শুনে তো তারা অনেক অবাক হয়ে যায়, কারণ ওজানের মতো ব্যাক করলে সাথে বাংরুমের মতো এত স্মার্ট মেয়ে কিভাবে প্রেম করতে পারে। আর এরপর তারা দ্বিতীয় স্যাম্পল তৈরি করার জন্য কারখানায় আসে, কিন্তু দ্বিতীয় স্যাম্পলও কারো মন মতো হচ্ছিল না। আর তখন মার্কেটিং টিমের ডিরেক্টর তাকে কল করে দ্বিতীয় স্যাম্পল অফিসে আনতে বলে। ইয়ংজু তাড়াহুড়ো করে অফিসে আসে। ডিরেক্টর স্যাম্পল টেস্ট করে বলে, ইয়ংজু যত তাড়াতাড়ি ঠিক মতো বানিয়ে আমাকে রিপোর্ট করো, কারণ জানোই তো বুসান ব্রাঞ্চকে বাঁচাতে হবে। ইয়ংজু বলে, হুমা আমি যত তাড়াতাড়ি পারি আপনাকে রিপোর্ট করব। আর এরপর পরদিন দেখতে পাই ইয়ংজু আবার তার টিম নিয়ে ভিলেজে আসে, কারণ তার মাথায় বিয়ার নিয়ে একটা নতুন প্ল্যান এসেছে, সেটা সবাইকে শেয়ার করে। এরপর সে ডিরেক্টরকে কল করে এটা বলে। আর তখন সেখানে একটা মেয়ে আসে, জুহি নামে। জুহি ইয়ংজুকে বলে সে বেমক বিয়ার কোম্পানি থেকে মার্কেটিং টিমের ম্যানেজার। মিঞ্জুর সাথে দেখা করতে এসেছে। ইয়ংজু নিজের পরিচয় বলে আর বলে, মিঞ্জু তো আপনাদের সাথে কাজ করতে পারবে না, কারণ সে আমাদের সাথে কাজ করছে। জুহি বলে, কে বলতে পারে, করতেও পারে, কারণ আমরা আগে থেকেই পরিচিত। তখন সেখানে মিঞ্জু আসে আর বলে, কি ব্যাপার জুহি তুমি এখানে? জুহি বলে, অনেকদিন পর দেখা হলো আমার এক্স বয়ফ্রেন্ড। শুনে তো ইয়ংজু অনেক শক্ট হয়ে যায়, হিংসায় ভেঙে পড়ে, কারণ মিঞ্জুর গার্লফ্রেন্ড ছিল এটা ভেবে। ইয়ংজু জুহিকে বলে, তাহলে তুমি ওর গার্লফ্রেন্ড ছিলে? জুহি বলে, হ্যাঁ আমি আগে ওকে অনেক পছন্দ করতাম। আর এরপর জুহি তাদের পুরনো স্টোরি বলতে থাকে। আর শুনে ইয়ংজু হিংসায় জ্বলে পুড়ে সারকার হয়ে যায়। আর জুহিকে রেখে সে গার্ডেনে রাগ করে চলে যায়। আর এরপর জুহি যাওয়ার পর মিঞ্জু ইয়ংজুর কাছে আসে আর বলে, তুমি এখানে কি করছো? মিঞ্জু বলে, কি করি তুমি যাও এখান থেকে তোমার এক্স গার্লফ্রেন্ডের কাছে। ও বলছি। মিঞ্জু বলে, কেন তোমার কি হিংসে হচ্ছে নাকি? মিঞ্জু বলে, কেন আমার হিংসে হবে কেন? মিঞ্জু বলে, চলো ডেটে যাই। এটা শুনে ইয়ংজু লজ্জা পেয়ে ব্লাশ করে আর বলে, আমি তো তোমাকে বলেছিলাম তুমি ওয়েট করো। মিঞ্জু বলে, করছি তো ওয়েট। ইয়ংজু বলে, তাহলে ডেটে যাবে কেন? আমরা তো শুধুমাত্র কলিগ। মিঞ্জু বলে, একদিন না হয় কলিগ হিসেবে ডেটে যাই। মিঞ্জু রাজি হয় আর মিঞ্জু দেখে ইয়ংজু ইতিমধ্যে ডেটে কবে যাবে সময়ও ঠিক করে। মিঞ্জু তো ইয়ংজুর এরকম বাচ্চামি দেখে হেসেই ফেলে। এরপর ডেটের দিন আসে আর মিঞ্জু তো ইয়ংজুকে দেখে অনেক অবাক হয়, কারণ ইয়ংজু অনেক সুন্দর একটা প্রিটি ড্রেস পরে এসেছিল। আর এরপর তারা ঘুরতে যায়। মিঞ্জু ইয়ংজুকে তার প্রিয় ফুল গিফট করে। মিঞ্জু তো ফুল পেয়ে অনেক খুশি হয়, জিজ্ঞেস করে সে কিভাবে জানতো এটা তার প্রিয় ফুল। বলে, সে যখন ইয়ংজুর বাসা গিয়েছিল সে এই ফুলের সাথে তার ছবি দেখছে। আর সে এটাও বলে, এখন থেকে ইয়ংজু যা যা পছন্দ সব মিঞ্জু ইয়ংজুকে দিবে। আর এরপর তারা সারাদিন অনেক সুন্দর সময় কাটে আর অনেক ঘোরাফেরা করে। রাতে মিঞ্জু ইয়ংজুকে বাসায় ড্রপ করে চলে যায়, কিন্তু ইয়ংজু বাসায় এসে শকড হয়, কারণ সে দেখে বাসায় তার গ্র্যান্ডমা নেই। তখনই তাকে ফোন করে হসপিটালে ডাকে। হসপিটালে গিয়ে জানতে পারে গ্র্যান্ডমা আর নেই, তবে সে ভেঙে না পড়ার ভান করে। সে সবাইকে ফিল করে সে অনেক স্ট্রং। তাই গ্র্যান্ডমার ফুনারালের জন্য আয়োজন করতে থাকে। ডেকোরেশনের লোক তার কাছে ছবি চেয়ে আর সে ফোন বের করতে দেখে গ্র্যান্ডমার একটা ভয়েস। আর বুঝতে বাকি থাকে না, গ্র্যান্ডমা আগেই বুঝতে পেরেছিল তার যাওয়ার সময় হয়েছে, কারণ গতকাল গ্র্যান্ডমা তার কাছে ভয়েস কিভাবে দিতে হয় শিখিয়ে নিয়েছিল। আর আজ যখন সে ডেটে যাচ্ছিল গ্র্যান্ডমা থেকে গ্র্যান্ডমার ছবি তুলে দিতে বলছিল। ইয়ংজু এরপর গ্র্যান্ডমার ফুলেনারে বসে গ্র্যান্ডমার ভয়েস শুনতে থাকে বসে। গ্র্যান্ডমা ভয়েসে বলেছিল, ইয়ংজু তুমি নিজেকে দোষ দিও না, আর দেখো আমি বুঝতে পেরে নিজেই হসপিটালে এবারে কল করেছি। আমাকে নিয়ে যাচ্ছে আর আমার মনে হচ্ছে আমার যাওয়ার সময় হয়েছে। তবে তুমি ভালো থেকো আর সবসময় স্ট্রং থাকো, নিজের মতো করে বাঁচো, সবসময় সুখে থাকো। ইয়ংজু এটা শুনে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু একটু পরে সে সবার সামনে স্ট্রংলি সবার সাথে কথা বলতে থাকে। এখানে তার সমস্ত কলিগরা এসেছিল। এরপর সে বাইরে এসে দেখে তার টিমের সবাই, ভিলেজের সবাই, মিঞ্জু সহ এসেছে। ভিলেজের সবাই তাকে ধরে কাঁদলেও সে বলে, আরে সব ঠিক আছে, ঠিক হয়ে যাবে সব। কিন্তু মিঞ্জু বুঝতে পারে ইয়ংজু ভালো নেই। আর এরপর সবাই গ্র্যান্ডমার সামনে এসে গ্র্যান্ডমার ছবির সামনে ফ্লাওয়ার রেখে সম্মান জানায়। তখন সেখানে একটা লোক আসে আর বুঝতে পারে এটা ইয়ংজুর বাবা ছিল। আর দেখতে পাই যখন ইয়ংজু ছোট ছিল তার বাবা আরো বিয়ে করে, আর তিনি ইয়ংজুকে তার গ্র্যান্ডমার কাছে রেখে চলে যায়। আর এই জন্যই গ্র্যান্ডমা তাকে একা মানুষ করেছে। আর বাবা বলে, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, আমিও তোমার বাবা হয়ে লজ্জিত। ইয়ংজু বলে, তুমি যেহেতু জানো আমি তোমাকে ক্ষমা করব না, তাহলে ক্ষমা চাও কেন? তুমি আসছোই বা কেন এখানে? তোমাকে দরকার নেই তো এখানে, দেখছো বাইরে কত ফ্লাওয়ার, তো লোক, আমি আমার নিজের জীবন গুছিয়ে নিয়েছি, তোমাকে দরকার নেই। আর এটা বলে সে বাইরে আসে, আর বাইরে এসে ইমোশনাল হয়ে বলে, ইয়ংজু কান্না করলে চলবে না, স্ট্রং হয়ে থাক। আর তখন সেখানে মিঞ্জু আসে। ইয়ংজু মিঞ্জুকে থেকে স্মাইল করে বলে, কি ব্যাপার তুমি এখানে? মিঞ্জু এবার ইয়ংজুকে জড়িয়ে ধরে আর জোরে জোরে কাঁদতে থাকে, কারণ মিঞ্জু বুঝতে পেরেছিল ইয়ংজু স্ট্রং থাকার অভিনয় করলেও ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। ইয়ংজু আর নিজেকে সামলাতে পারে না, সে তো কেঁদেই ফেলে।
কিন্তু তারপর ইয়ংজু মিনজুকে কান্না থামার পর বলে, দূর, আমি ছোট বাচ্চাদের মতো কাঁদলাম। মিনজু ইয়ংজুর হাত ধরে আর বলে, কাঁদলে মন হালকা হবে, তাই নিজের মধ্যে কিছু চেপে ধরে থাকবে না, যখন মন চাইবে কান্না করবে। এটা শুনে ইয়ংজু আরো ইমোশনাল হয়। এরপর দেখতে পারি এদিকে ওচান বাংরিমকে বাসায় ড্রপ করে দেয়। ওচান বলে, তোমার এত বড় বাড়ি? বাংরিম বলে, কিন্তু এটা দেখতেই বড়, কিন্তু ভিতরটা ফাঁকা। আর সে ওচানকে বলে, কিন্তু আমি চাই এখন এই বাড়ি পূর্ণতা পাক, তোমার সাথে সকালে ব্রেকফাস্ট করব, এরপর ডিনারও করব, সময়ও কাটাবো। তুমি কি চাও আমার সাথে এসব করতে? আমি তোমার সাথে আমার ফিউচার কাটাতে চাই। ওচান বলে, আসলে আমি জানি না আমার ফিউচারে কি আছে, তাই আমি তোমার সাথে এসব করতে পারবো কিনা জানি না। বাংরিম বলে, বুঝেছি, আচ্ছা আমি যাই। এটা বলে সে মন খারাপ করে তার বাসায় যায়। আর এদিকে ওচানও মন খারাপ করে কাঁদছিল, কিন্তু সেখানে বাংরিমের মা আসে আর ওচানকে অনেক রাগ দেখায়, কেন ওচান এরকম ভিআইপি এলাকায় নিজের ট্রাক রেখেছে। ওচান বাংরিমের মাকে সরি বলে চলে যায়। এরপর কিছুদিন চলে যায়, কিন্তু ইয়ংজু নিজেকে বাসায় গুটিয়ে রাখে, সে অফিসেও আসছিল না। সারাদিন গ্র্যান্ডমার কথা ভেবে মন খারাপ করে থাকতো। দেখতে পাই তার বাসায় মিনজু আসে আর তাকে ভিলেজে নিয়ে আসে। ভিলেজে আসার পর সবাই ভিলেজের ইয়ংজুর মন কিভাবে ভালো রাখা যায়, হাসানো যায়, এসব ট্রাই করতে থাকে। তার সাথে গেম খেলে, খেতে বসে, কিন্তু ইয়ংজু তারপরও সবার সামনে খেতে ফেলে। সুকজা বলে, মন চাইলে কান্না করবে, কোনো হেজিটেট ফিল করবে না, বুঝছো? ইয়ংজু তাদের কথা শুনে জোরে জোরে কাঁদতে থাকে সবার সামনে। আর কান্না দেখে ভিলেজের সবাই কেঁদে ফেলে। এর পরে সিনে দেখতে পাই বাংরিমকে অফিস থেকে আবার ওচান বাসায় পৌঁছে দেয়। বাংরিম তাকে জিজ্ঞেস করে, তার ট্রাক কই? ওচান বলে, সেদিন এক মহিলা আমার ট্রাক দেখে নানা রকম কথা শুনেছে, এজন্য আমি অপমান বোধ করছিলাম, আর এই জন্যই আজ আমি গাড়ি আনিনি। বাংরিম বলে, কার এত সাহস? আর তখন তার মা সেখানে আসে। ওচানকে দেখে বলে, তোমাকে খুব চেনা চেনা লাগছে, তুমি সেই টোস্ট লোক না? বাংরিম তার মাকে বলে, সে আমার বয়ফ্রেন্ড। এটা শুনে তার মা রেগে যায় আর তাকে জোর করে বাড়ি নিয়ে যায় এবং তাকে অনেক বকাবকি করে, কেন এরকম একজনের সাথে সে রিলেশনে গেল। কিন্তু বাংরিম তার মাকে সরাসরি বলে দেয়, ওচান যাই করুক না কেন তার কোনো যায় আসে না, সে ওচানকেই ভালোবাসে আর তার সাথেই থাকতে চায়, কারণ সে ওচানের কাছে শান্তি পায়। এটা বলে সে কাঁদতে কাঁদতে বাসার বাইরে আসে আর বাইরে এসে দেখে ওচান এখনো দাঁড়িয়ে আছে বাইরে। বাংরিমকে কাঁদতে দেখে ওচান থেকে কমফোর্ট দেয় আর বাংরিম বলে, ঠিকই বলছো, আমাকে বিয়ে করা উচিত না তোমার, কারণ তুমি ছোট থেকে তোমার ফ্যামিলির ভালোবাসা পেয়ে এসেছো আর আমার ফ্যামিলি আমাকে কিছুই মনে করে না, তাহলে তুমি কেন আমার মতো একজনকে বিয়ে করতে রাজি হবে বলো? ঠিক করছো, তোমার উচিত না আমাকে বিয়ে করা। এটা বলে সে চলে যায়। এরপর দেখতে পাই একদিন ভিলেজে এক ইউটিউবার আসে, সে কিমের শপে আসে। সেখানে ইয়ংজু, মিনজু, জুয়ান, কিম ছিল। ইউটিউবার জুয়ান আর মিস্টার কিমকে দেখে বলে, এত বুড়া লোকের এরকম ইয়াং বউ কিভাবে হতে পারে? নিশ্চয় এই লোক জুয়ানকে চিট করে এখানে এনেছে, কারণ কিম তো অনেক বয়স্ক আর দেখতে অসুন্দর। কিম ইউটিউবারকে বলে, কি আমি তার সাথে চিট করছি? ও আমার সবকিছু, যাকে দেখলে আমি হাসি, আবার যার কাছে আমি মন খুলে কাঁদতেও পারি, ওর কাছে আমি শান্তি পাই, কারণ আমি ওকে ভালোবাসি। মিনজু কিমের কথা শুনে বুঝতে পারে তারও মিনজুর জন্য ঠিক এরকমই ফিল হয়। বুঝতে পারে মিনজুকে সে আসলেই ভালোবাসে। আর এরপর একদিন মিনজুকে অবশেষে তার ফিলিংস এর কথা জানায়। সে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কাছে শান্তি পাই, মন খুলে কাঁদতে পারি, হাসতে পারি, কখনো তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমি কিন্তু তোমার সাথে থাকতে চাই। মিনজু বলে, না তো, ছেড়ে যাব না কখনো, এই জীবন থাকতে। এটা বলে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপর তাদের ডেটিং শুরু হয়। মিনজু ইয়ংজুর যা যা পছন্দ তাই তাই করে, সে কিভাবে ইয়ংজুকে ভালো রাখা যায় এসব কেয়ার করতে থাকে। কদিন পরে তারা ফাইনাল বিয়ারের স্যাম্পল রেডি করে অফিসে টেস্ট করার জন্য আনে। কিন্তু সমস্যা হলো আজ অফিসে সবাই টেস্ট করে মার্ক দিবে এটা রিলিজ করা যাবে কিনা, কারণ চেয়ারম্যান আজ অফিসে আসতে পারবে না। এরপর সবাই টেস্ট করে, সবাই পছন্দ করলেও প্রাণীন টিমের ডিরেক্টর বলে, কিছু একটা কম মনে হচ্ছে, আমার খুব একটা ভালো লাগছে না, কি যেন একটা কম, বুঝতে পারছি না। আর বুঝতে পারি এটা তার প্ল্যানেরই পার্ট, বিয়ার রিলিজ না করার জন্য, যেহেতু বিয়ার রিলিজ করলে মার্কেটিং ডিরেক্টরের সুনাম হবে, এজন্য সে তার টিমের একজন মেম্বারকে আগেই বলে রেখেছিল অফিসের সব মেম্বারদের মধ্যে সন্দেহ তৈরি করবে এরকম ভাবে, যেন তারা ভাবতে বাধ্য হয় কিছু একটা কম আছে, কারণ মানুষের মনে একবার সন্দেহ ঢোকালে সহজে বের হতে চায় না। আর সেই কথা মতো তার টিমের মেম্বার সকলের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় আর সেও সবাইকে এটা বলে, সবাই তার কথায় সন্দেহ করে, বিয়ারের রেটিং কম দেয় আর বলে এটা রিলিজ করা যাবে না। এরপর মার্কেটিং টিমের ডিরেক্টর ইয়ংজুকে ডেকে বলে, এমন জিনিস বানাও যেন কেউ সন্দেহ না করে, এটা কেমন? ইয়ংজু বলে, এটাই ঠিক আছে, আর কাল চেয়ারম্যান আসবে, তাকে টেস্ট করালেই বোঝা যাবে ভালো কি না খারাপ।
বলে সে চলে যায়। আর পরদিন চেয়ারম্যানকে টেস্ট করালে চেয়ারম্যানের পছন্দ হয়, কিন্তু চেয়ারম্যানের মনে দ্বিধা ছিল সবাই এটা পছন্দ করবে কিনা, কারণ অফিসের সবাই তো ভাবছে হয়তো এটা পছন্দ করবে না কেউ। মিঞ্জু চেয়ারম্যানকে বলে ঠিক আছে, এত রিস্ক নেওয়ার দরকার নেই, সামনে ইন্টারন্যাশনাল বিয়ার কম্পিটিশন, এখানে যদি আমার তৈরি এই বিয়ার জিতে যায় তাহলে মার্কেটে রিলিজ করবেন, না হয় করবেন না। চেয়ারম্যান তার কথায় রাজি হয়। এটা শুনে মিঞ্জু আর ইয়ংজু খুশি হয়, আর বাইরে এসে তার টিমের সবাইকে এই খবর দেয়। সিমরা বলে তাহলে চলো এই উপলক্ষে টিম ডিনার করি, কিন্তু মিঞ্জু ইয়ংজুর হাত ধরে বলে না, আজ আমাদের কাজ আছে। ইয়ংজু বলে এই আমার হাত ধরছো কেন? এটা শুনে সবাই বলে আমরা জানি তোমরা ডেটিং করছো। বাংমাম বলে শুধু আমিই জানতাম না। আর এরপর বাংরিম আর ওচান দুজনে মিঞ্জুকে বলে তাহলে আজ আমরা যাই, বলে তারা দুজন দুদিকে চলে যেতে ধরে। মিঞ্জু তাদের বলে আমার মনে হয় তোমাদের দুজন দুজনকে অনেক কিছু বলার আছে। এটা শুনে বাংরিম আর ওচান নদীর ধারে আসে। বাংরিম ওচানকে বলে তার কি কোনো বলার আছে? ওচান বলে না। আর সে বাংরিমকে জিজ্ঞেস করে তার কি কিছু বলার আছে? বাংরিম বলে না। কেন যে মিঞ্জুর মনে হলো আমাদের দুজনের অনেক কিছু বলার আছে। চান বাংরিমকে বলে আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করো না। আমার তোমাকে অনেক বিয়ে করার ইচ্ছে, কিন্তু আমার মনে হয় না আমি একজন ভালো স্বামী হতে পারবো, তাই তুমি অন্য কাউকে খুঁজে নাও। রিম তাকে বলে তার ওচানকে দেখার পর আর অন্য কাউকে ভালো লাগেনি, বিয়ে করলে ওচানকেই করবে। বাংরিম আরো বলে আমার মনে হয় না এটা একমাত্র কারণ বিয়ে না করার জন্য, আমার আরো কারণ আছে বিয়ে না করার। চান বলে না তো কিছু নেই। বাংরিম বলে আছে, ঠিক আছে, কথা বাড়ানোর কিছু নেই, তাহলে আমি যাই। এটা বলে সে চলে যায়। এদিকে দেখি মিঞ্জু আর ইয়ংজু তার ভিলেজে আসে। মিঞ্জু ইয়ংজুর জন্য নিজের হাতে রান্না করে তাকে খাওয়ায়। আর এরপর সে ইয়ংজুকে বলে আচ্ছা তোমার কি কখনো ইচ্ছে করে না আমার পাস্ট নিয়ে কথা বলতে? ইয়ংজু বলে না তো, কারণ আমি বর্তমান মিঞ্জুকে ভালোবাসি, আগের মিঞ্জুকে না, তাই এই টাইমটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, আগেরটা নয়, বুঝছো? আচ্ছা শোনো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। মিঞ্জু বলে কোথায়? ইয়ংজু বলে গেলেই বুঝতে পারবে। আর এইদিকে দেখতে পাই ওচান বাংরিমকে একটা রেস্টুরেন্টে ডাকে মিট করার জন্য। বাংরিম আসলে সে বলে আজ আমি তোমাকে তাহলে কিছু কথা বলি, কারণ আমার মনে হয় তোমার জানা উচিত আমার ছোট থেকে স্বপ্ন ছিল আমি একজন সোলজার হব। একদিন স্বপ্ন পূরণ হলো, কিন্তু ভাবতে পারিনি আমার সোলজার জীবন এত ভয়াবহ হবে। একদিন আমাদের শিবির কিছু লোক অ্যাটাক করছিল, আমি নিজ ইচ্ছে না থাকা সত্ত্বেও তাদের শুট করি। তখন থেকে আমার কষ্ট অনুশোচনা হতে শুরু করলো, আমি কেন এরকম করলাম। আর এক পর্যায়ে আমি সবখানে রক্ত দেখতে পেতাম, আমার এই জন্য প্যানিক অ্যাটাক হয়। এই মিট জাতীয় খাবারও খেতে পারি না, কিন্তু আমার কষ্ট হলে আমার ফ্যামিলিরও হতো, এর জন্য তারাও শান্তিতে কিছু করতে পারতো না। জন্য আমি একদিন তাদের থেকে আলাদা থাকা শুরু করলাম। এরপর আমি ডেইলি মেডিসিন নিই। আমার মনে হয় কেউ যদি জানে আমি কাউকে মেরে ফেলেছি আমার সাথে থাকতে পারবে না, তা বলে সে কাঁদতে থাকে। আর কাঁদতে কাঁদতে আবার তার প্যানিক অ্যাটাক হয়, আর সে বাইরে এসে আবার মেডিসিন নিয়ে কাঁদতে থাকে। রিমো তার পিছু পিছু আসে আর তাকে জড়িয়ে ধরে বলে তুমি যেমনই হও না কেন আমি তোমার সাথে সবসময় থাকতে চাই। আর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কারণ বাইরে থেকে তারা দুজনই অনেক পারফেক্ট সুন্দর, কিন্তু পার্সোনাল লাইফে কেউই হ্যাপি ছিল না। এই ইয়ংজুকে থেকে সে ভিলেজের রেস্ট রুমে মিঞ্জুকে নিয়ে আসে। মিঞ্জু দেখে সেখানে তার বাবা, তার সৎ মা আর ভাই এসেছে। ভিলেজের সবাই তার বাবার সাথে গল্প করছিল। আসলে ইয়ংজু মিঞ্জুর ফ্যামিলিকে এখানে এনেছিল কারণ সে চাইছিল মিঞ্জু তার বাবার সাথে সব ভুল বোঝাবুঝি শেষ হোক, তাদের সম্পর্ক ভালো হয়। কিন্তু সেখানেও খেতে খেতে তার বাবার সাথে তর্ক লেগে যায়। ভিলেজের সবাই তাদের বারণ করলো। মিনু বলে তোমরা ওদের কিছু বলিও না, এটা ওরা দেখা হলেই করে। এটা শুনে ভিলেজে সবাই হেসে ফেলে। তাই ইয়ংজু মিঞ্জুকে এক বক্স বিয়ার দিয়ে তার বাবার কাছে পাঠায়, আর বলে বিয়ার শেষ না হওয়া পর্যন্ত যেন তার কাছে না আসে। মিঞ্জু ইয়ংজু সেই কথা মতো বিয়ার নিয়ে তার বাবার কাছে আসে, আর বলে আমার এখানে আসার কোনো ইচ্ছে নেই, কিন্তু ইয়ংজু আসতে বলল। আর বাবা বলে ইয়ংজুকে তার অনেক পছন্দ। জু বলে তাকে যদি তোমার এতই পছন্দ তাহলে ওর গ্র্যান্ডমার ফুনেলারে আসনি কেন? আর বাবা বলে গেছিলাম, কিন্তু ভিতরে যায়নি। মিঞ্জু জিজ্ঞেস করে কেন? এতে তার বাবা বলে তোমার মা চলে যাওয়ার পর আর কারো ফুনেরালে যেতে পারি না। আর আমরা দেখতে পারি মিঞ্জু যেদিন মা মারা যায় আর বাবা ডিউটিতে ছিল, আর তিনি ডিউটি শেষ করে এসে দেখে মিঞ্জু তার মায়ের ছবির সামনে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে তিনি মিঞ্জুকে তার গায়ের ইউনিফর্ম পরিয়ে দেয় আর সেখানে বসে অনেক কান্না করে। বর্তমানে তার বাবা বলে আমার পরিবারে বংশ পরম্পরায় সোলজার, তাই আমি নিজের ইচ্ছের বিরুদ্ধে তা করেছি। আমিও চাইতাম তুমি সেই ঐতিহ্য ধরে রাখো, কিন্তু তুমি তা করনি। আমি তোমাকে কোনোদিনই বুঝিনি, তোমার মা তোমাকে বুঝতো ভালো করে। কে জানতো সে এত তাড়াতাড়ি চলে যাবে। তবে আমার এখন সত্যি তোমার জন্য গর্ব হচ্ছে। আর এরপর মিঞ্জু আর তার বাবা সেখানে অনেক নিজেদের গল্প করে, তাদের সুখ দুঃখ শেয়ার করে, আর এতদিনের ভুল বোঝাবুঝি শেষ হয়।
পর সবাই ঘুমিয়ে পড়লে মিঞ্জু ইয়ংজুকে তার জন্য এত কিছু করার জন্য ধন্যবাদ দেয়। আর পরদিন দেখতে পারি তাদের বিয়ার কম্পিটিশন শুরু হয়। সেখানে অফিসের সবাই সব প্ল্যানিং টিমের ডিরেক্টরও ছিল। বুঝতে পারি তিনি আগেই প্ল্যান করে একজনকে দিয়ে বিয়ার চেঞ্জ করে এসে, কিন্তু কম্পিটিশনে মিঞ্জুর বিয়ার জিতে যায়। আর এরপর মিঞ্জু ডিরেক্টরের কাছে এসে বলে, কি ব্যাপার, পারলেন না তো? আর আমরা দেখতে পারি প্ল্যানিং টিমের ডিরেক্টরের ঠিক করা ডেলিভারি ম্যান যখন মিঞ্জুর কাছে বিয়ার আনতে চায়, তখন সে ডেলিভারি ম্যানের মুখ দেখে মাইন্ড রিড করতে পারে, বুঝতে পারে ডেলিভারি ম্যান অনেক টেনশনে আছে। মিঞ্জু বলে, কি ব্যাপার, টেনশনে কেন? লোকটি এড়িয়ে গেলে মিঞ্জু তাকে চেপে ধরে বলার জন্য। আর লোকটি স্বীকার করে ফেলে যে তাকে ডিরেক্টর বিয়ার চেঞ্জ করতে বলেছিল। আর বর্তমান সিনে দেখতে পাই প্ল্যানিং টিমের ডিরেক্টর এত বড় একটা স্ক্যান্ডাল করেছে সবাই জানতে পারে। আর্মিনের জন্য তাকে অনেক রাগ দেখে আর বলে, আমি কি এখান থেকে তোমাকে বের করে দেব নাকি নিজেই বের হয়ে যাবে? শুনে প্ল্যানিং টিমের ডিরেক্টর তার অফিস রুমে যায়। এখানে মিঞ্জু আসে আর তাকে বলে, আমি জানি তুমি ভালো, কিন্তু তুমি তোমার প্রাপ্য যেটা সেটা পাওনি, জন্য রাগান্বিত হয়ে এসব করছো। তুমি ভুল করছো, দেখো এসব করলে কেউ কি তোমার এখন পাশে আছে? এটা বলে সে চলে যায়। আর এরপর দেখতে পারি প্ল্যানিং টিমের ডিরেক্টর সত্যি সত্যি আবার রিগ্রেট ফিল করে এসব কাজের জন্য। আর সে তার পুরনো দিনের কথা ভাবতে থাকে সে কত পরিশ্রমী ছিল সবার থেকে। অপরদিকে মার্কেটিং টিমের ডিরেক্টর কাজ না করে সবাইকে তেল মেরে প্রমোশন পেয়েছে, কিন্তু প্ল্যানিং টিমের ডিরেক্টর নিজ যোগ্যতায় কোম্পানিতে টিকে রেখেছিল তাকে। তো যখন সে দেখলো মার্কেটিং টিমের ডিরেক্টর তার থেকে কাজ নিয়ে নিল, সে এটা মানতে পারেনি। তবে এখন সে নিজের ভুল বুঝতে পেরেছে, তাই সে তার রেজিগনেশন লেটার দিয়ে অফিস থেকে চলে যায়। আর এরপর দেখতে পারি ইয়ংজুর চেষ্টায় আর তার টিমের চেষ্টায় মিঞ্জুর মেক করা বিয়ার চারদিকে অনেক পরিমাণে সেল হয়, তাদের পুষান ব্রাঞ্চও চালু হয়। আর এর কিছুদিন পর ইয়ংজু মার্কেটিং টিমের ডিরেক্টরের কাছে এসে তার রেজিগনেশন লেটার দিয়ে বলে আর জব করতে চায় না। ডিরেক্টর জিজ্ঞেস করে কেন? এতে ইয়ংজু বলে সে ছোট থেকে কাজ নিয়ে পড়ে আসে, কোনো সে নিজেকে ফিল করেনি সে কি চায়। তাই সে ঠিক করেছে এখন থেকে মুক্তভাবে বাঁচবে, এখন আর কারো অধীনে কাজ করবে না। সব শুনে ডিরেক্টর তার লেটার অ্যাকসেপ্ট করে। পর থেকে ইয়ংজু আর মিঞ্জু একসাথে থাকা শুরু করে। এখন মিঞ্জু একজন বিয়ার ট্রেনার, সবাইকে বিয়ার মেক করার ট্রেনিং দেয়। পারি তার বাবাও এখন ভালো হয়ে গেছে, এখন অনেক হাম্বল আর কাইন্ড হয়েছে। এখন মিঞ্জুর খেয়াল রাখে আর সাথে মিনোর সাথেও ভালো বিহেভ করে, এর মতো আর কঠিন নয়। দেখতে পারি মিঞ্জু তার ভিলেজের সবাইকে ওয়ার্ল্ড ট্যুর দেওয়ার ব্যবস্থা করে দেয়। কিছুদিন পর দেখতে পারি ইয়ংজু একটা বিয়ার স্টোর দেয়। সে বলে তার ক্যারিয়ার জার্নি এই বিয়ার দিয়েই শুরু হয়েছে, তাই তার ড্রিম ছিল কখনো না কখনো সে বিয়ার শপ দিবে। আর আজ পূরণ হলো, কিন্তু গ্র্যান্ডমা যদি থাকতো অনেক খুশি হতো আর আমার সাথে হ্যান্ড পাস করতো। এটা বলে সে ইমোশনাল হয়। মিঞ্জু এটা শুনে ইয়ংজুর সাথে হ্যান্ড পাস করে আর বলে, চলো এবার বাকিরা আসবে তো। এরপর তারা বাইরে এসে বসে আর সেখানে কাংবাং আসে। ইয়ংজু কাংবামকে দেখে বলে, কি ব্যাপার, তোমার কি অবস্থা এখন? কাংবাম বলে, আমি এখন একজন চিফ ম্যানেজার হয়েছি। আর এরপর সেখানে সিমরা আসে। ইয়ংজু জিজ্ঞেস করে, তোমার কি অবস্থা? এটা শুনে সিমরা আপসেট হয় আর বলে, আমি প্রমোশন পেয়েছি, কিন্তু আমার জুনিয়ররা আমার কথা শুনে না। আমরার মুখে এই কথা শুনে তো সবাই হেসে ফেলে। এরপর সেখানে ওজান আর বাংরিম আসে তাদের বিয়ের ইনভিটেশন কার্ড নিয়ে। আসো আমাদের হেল্প করো। মিঞ্জু বলে, কি ব্যাপার, শুনেছিলাম তো বাংরিমের মা বাবা রাজি ছিল না, তাহলে রাজি হয়েছে অবশেষে? ওজান বলে, রাজি না হয়ে যাবে কই? আমার নাম ওজান, রাজি করিয়ে সেরেছি। না বলো তোমাদের কি অবস্থা? মিঞ্জু আর ইয়ংজু বলে, আমরা তো অনেক ভালো আছি আর অনেক হ্যাপি আছি। আচ্ছা চলো সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলি। এরপর তারা গ্রুপ ফটো তুলে জীবনকে বেঁধে না রেখে উপভোগ করো যুক্তি নিয়েই আমাদের সবার প্রিয় এই ড্রামাটি এখানেই শেষ হয়। তারপর বলো তোমাদের কেমন লাগলো। নেক্সট ডে আরো সুন্দর সুন্দর ড্রামার এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।